ওকে, থ্যাংক ইউ ফখরুল ভাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকদিন ছিলাম না। আপনারা কি একটু দেখার সুযোগ হয়েছিল না কোনোভাবে চান্স পান নাই? একসময় তো আমরা পুরোপুরি অ্যানালগ হয়ে গেছিলাম, রাইট? কোনো আমাদের ডিজিটাল কোনো কিছুই ছিল না। ওই ফাঁকেও কেউ কিছু দেখার সুযোগ হয়েছে কিনা? বিএনপির আপনারা কেউ কেউ প্রিন্ট করছেন আমাদের যে এইগুলা ছিল, ক্লাস নোটগুলা ছিল? না সবাই ডিজিটালের উপরই আমরা ডিপেন্ড করছি আর কি? আমি প্রিন্ট করছি। ওকে, গুড। তাহলে প্রিন্ট যদি করেন তাহলে এই ফাঁকে একটু দেখার সুযোগ হয়তো হয়েছে আর কি তাদের জন্য। আর যাই হোক, একটু আমরা একটু হয়েছে। বারবার ডিসকাশন করতেছি। ফলে একটু যদি আমি সবসময় বলি যে আধা ঘন্টা বা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট একটু করে টাইম দিলেই এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সবাই একটু করে টাইম দেওয়ার চেষ্টা করবেন। আদারওয়াইজ কি হবে যে আস্তে আস্তে আপনাদের কাছে এটা অনেক বেশি মানে ক্লামজি মনে হবে একসময়। হ্যাঁ, যে পিছনের গুলা যদি না জানেন পরে দেখা যাচ্ছে সামনে গিয়ে আর ভালো লাগবে না, এনজয় করবেন না। এই জন্য পিছনের গুলাকে একটু আপনাদেরকে জানতে হবে। তো আমরা একটু আমাদের জাস্ট আগের সেশনটা আমরা একটু রিক্যাপ করব। আমরা এক লাইনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং বাংলায় দিব। হ্যাঁ, মানে আমরা বুঝতেছি কিনা সেটা জাস্ট জানার জন্য একটু সবাই আমরা এই করে যে পারবো সাথে সাথে দিয়ে দিব আর কি। হ্যাঁ, যে আমরা একটু দেখি যে বলেন যে আমাদের প্রসেস গ্রুপ কয়টা? প্রসেস গ্রুপ কয়টা কেউ একজন বলেন এবং নামগুলা বলেন। মানে মিউট আছেন, সবাই মিউট আছেন। যদি কেউ বলেন তাহলে অবশ্যই আনমিউট করে তারপরে বলতে হবে। প্রসেস গ্রুপ 4টা। সুলতান ভাই বলছে 4টা। কেউ কি ওনার সাথে এক দ্বিমত করেন না? পাঁচটা ভাই, পাঁচটা। 5টা? কি কি 5টা বলেন? ইনিশিয়েশন, তারপরে প্ল্যানিং, ইনিশিয়েশন, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এন্ড ক্লোজিং। ফ্লোটিং, কন্ট্রোল অ্যান্ড ক্লোজিং। গুড। আচ্ছা, এবার বলেন তো নলেজ এরিয়া কয়টা? কয়েকটা নলেজ এরিয়ার নাম বলেন তো দেখি। কেউ একজন বলেন। ইনিশিয়েশন। না না না, নলেজ এরিয়া। নলেজ এরিয়া গুলো হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট। এই তো একটু মানে এই করতে বলতে হবে, ক্রোনোলজিক্যালি বলতে হবে প্রথম থেকে, তাহলে এটা প্রথম সবার থেকে মনে যদি থাকবে। হয় হ্যাঁ। তাহলে আম, যদি প্রথম থেকে বলি তার স্কোপ ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে মানে এক সিকোয়েন্সে বলতে গেলে ইয়া হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, বা তারপরে হচ্ছে যেটা বলতেছিলাম, দাঁড়ান, পাজল হয়ে গেছি ভাই, অনেকদিন আচ্ছা, ধরে অন্য কেউ, আপনি ট্রাই করতে থাকেন, অন্য কেউ যদি পারেন বলেন। তার মানে হচ্ছে যে আমরা এই ভাই স্কোপ, শিডিউল, কস্ট, তারপরে হচ্ছে স্কোপ, শিডিউল, কস্ট, কস্টের ঠিক আছে। আপনার এই কস্ট, তিনটা নেওয়া যাবে, ভালো হবে। কমিউনিকেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ওকে, সমস্যা নাই। তারপরে তারপর তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, তারপর প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, তারপরে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। স্টেক হোল্ডার, তারপরে আর কি দিয়ে একটা বাদ গেছে? হ্যাঁ হ্যাঁ, আরো বাদ গেছে। কোয়ালিটি আছে, না, রিসোর্স আছে, এগুলো বলবেন কোয়ালিটি, হ্যাঁ, নাকি? কোয়ালিটি রিসার্চ, কোয়ালিটি ম্যানেজমেন্ট, রিসার্চ ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এই যে এইভাবেই করতে হবে। তার মানে আমরা, মনে হচ্ছে যে এই যে ছুটির গ্যাপে আমরা কেউ দেখার সুযোগ পাই নাই আর কি। আহ, সবাই আমাদের এইগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, না দেখলে হবে কি যে ওই যে আমি বললাম যে সিকোয়েন্স ব্রেক হয়ে গেলে আপনাদের জন্য একটা সমস্যা হবে। পরবর্তীতে আর এই কোর্সটা ভালো লাগবে না। হ্যাঁ, তখন আর পরীক্ষার বসতে ইচ্ছে করবে না, আরো কঠিন মনে হবে আর কি। এই জন্য খুব বেশি পড়া না, কিন্তু আপনারা যদি 1 বাই 1 20-30 মিনিটও দেখেন, দেখবেন যে আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। হ্যাঁ? আর যারা পরীক্ষায় বসতে চাচ্ছেন উইদিন 6 মান্থ বা 1 ইয়ারের মধ্যে, ওনাদেরকে আমরা বলছিলাম যে একটা গ্রুপ করে গ্রুপে ডিসকাশন করতে হবে।
অ্যাটলিস্ট 20 মিনিটস। যদি কোনোদিন সময় নাও পান, গ্রুপে জয়েন করে 5 মিনিটের মধ্যে হাই হ্যালো করে বের হয়ে যেতে হবে। তারপরেও গ্রুপের মাধ্যমে ডিসকাশন করতে হবে। যে পড়াটা পড়লেন, আপনি ওনাকে ধরলেন, উনি আপনাকে পড়াটা জিজ্ঞেস করলো। এইভাবে যদি প্রতিদিন 20 মিনিটস করেও স্পেন্ড করেন, তাহলে দেখবেন যে আপনাদের জন্য ইজি হবে। আদারওয়াইজ এই পড়াগুলা একা পড়ে কাভার করা একটু কঠিন। মানে আর এগুলো আমরা তখন স্টুডেন্ট না। আমরা স্টুডেন্ট হলে একা একা পড়ে আপনি সবকিছু করলেন। এটা হচ্ছে আমরা এখন আমাদের ফ্যামিলি লাইফ আছে, সোশ্যাল লাইফ আছে, অফিস তো অবশ্যই আছে, পার্সোনাল কত কিছু ইস্যু আছে। এই সবগুলা মেনটেন করে আসলে একা একা পড়া এটা খুব কঠিন ব্যাপার। এই জন্য যদি আপনারা গ্রুপ করে প্রতিদিন 20 মিনিটস করে দেখতে পারেন, তাহলে আপনি দেখবেন যে একবার ইজি পরীক্ষায় বসা বা আপনার এটা সার্টিফিকেটটা নেওয়া খুব কঠিন হবে না। আর যদি গ্রুপ না করে একা একা ট্রাই করেন, তাহলে অনেক সময় নিবে এবং আলটিমেটলি এক সময় কি হবে, আপনি রিদমটা হারাই ফেলবেন আর কি। যাই হোক, আমরা একটু দেখলাম, তার মানে আমি বুঝতে পারলাম যে আপনাদের এই গ্যাপে সুযোগ হয় নাই এটা দেখার। আমি লাস্ট ক্লাস থেকে একটু জিজ্ঞেস করি। লাস্ট ক্লাসটা যে আমাদের স্কোপ ছিল, যেহেতু স্কোপ দিয়েই আমাদের মেনলি শুরু, যদিও আগে আরো দুইটা আছে, স্কোপ থেকে আমাদের মেন এটা শুরু হয়। কেউ একজন বলেন তো যে রিকোয়ারমেন্ট আর স্কোপ এই দুটার মধ্যে ডিফারেন্স কি? যারা গত ক্লাসটা করেন নাই, আপনারা এগুলো যদি মনোযোগী হন, তাহলে আবার গত ক্লাসটা আপনাদের জন্য রিক্যাপ হয়ে যাবে আশা করা যায় আর কি। এই রিকোয়ারমেন্টটা কি আর স্কোপ কি আসলে? কেউ একজন যদি বল। তহিদ ভাই আছেন নাকি? আছি। বলেন, আপনি কি পড়া ছেড়ে দিয়েছেন? আমাদের আরেক ভাই ছিলেন, উনিও খুব ভালো ই করতেছিলেন, আমি দেখলাম যে পলাশ ভাই, উনি আর জয়েন করতেছেন না। কোনো কি প্রবলেমে আছেন নাকি জানি না। উনিও বেশ মাঝে দেখলাম ভালোই করতেছিলেন, ওনাকে আর দেখতেছি না লাস্ট দুইটা ক্লাসে। আচ্ছা, আমরা একটু তাহলে বলি যে যেহেতু আমাদের সুযোগ হয় নাই, রিকোয়ারমেন্ট হচ্ছে কি, যে কাস্টমারের কি দরকার, মানে এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, যেমন কাস্টমার আপনাকে কোন একটা প্রোডাক্ট বা কোনো একটা কিছু আপনাকে রিকোয়েস্ট করলে এটা তৈরি করে দেওয়ার জন্য, তাহলে অ্যাকচুয়াল যে রিকোয়ারমেন্টটা কাস্টমারের দিক থেকে, সেইটা মানে কাস্টমারের যে নিডটা, সেটাকে আমরা রিকোয়ারমেন্ট বলি। আর এই যে কাস্টমারের রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করতে হলে আপনাকে কি কি করতে হবে, মানে শুধু যে রিকোয়ারমেন্টটাই করবেন এত না, রিকোয়ারমেন্টের সাথে আর অনেক কিছু আপনাকে অ্যাসোসিয়েটেড করতে হবে ওই কাজটা ফিনিশ করার জন্য বা কমপ্লিট করার জন্য। এটাকে বলা হচ্ছে স্কোপ। তাহলে এই রিকোয়ারমেন্ট আর স্কোপ হচ্ছে এইটা মেন ডিফারেন্স আর কি। হ্যাঁ, তা আমরা যদি ওই যে আমরা আইটিটিও বলতেছি, তাহলে স্কোপ ম্যানেজমেন্টের প্রথম আইটিওটার নাম কি? কেউ একজন বলতে পারবেন প্রথম আইটিওর নাম? আইটিটিও প্রথমটা প্রথম সবকিছুরই প্রথম কি হয়, প্রথমটা ফার্স্ট আইটিটিওটা আপনাকে প্রজেক্ট চার্টার। না, আপনার প্রজেক্টটা হলো ওই আরেকটার, মানে আমি এইটার বলতেছি যে স্কোপের স্কোপের আইটিটিওর প্রথমটা কি, মানে আপনাকে যে কোনো নলেজ এরিয়াতে আপনি যান না কেন, আপনাকে প্ল্যান করতে হবে আগে, তাই না? যে স্কোপ ম্যানেজমেন্ট আমরা বলতেছি, তাহলে স্কোপ ম্যানেজমেন্টটা কিভাবে করবেন, মানে আমি ওই যে বলছি না যে কতগুলা হোয়াট, তারপরে হাউ, হোয়েন, এই যে এই ধরনের যে কোশ্চিনারিজ গুলো আপনার আসবে, এই যে কোশ্চেন রিলেটেড আপনাকে একটা প্ল্যান করতে হবে। মানে কি ধরনের রিকোয়ারমেন্ট আপনি নেবেন, কিভাবে প্রসেস করবেন, কতদিনের মধ্যে প্রসেস করবেন, কোন রিকোয়ারমেন্টটা বাদ দিবেন, কোন প্যারামিটারের উপরে বেস করে আপনি এটাকে জাজ করবেন বা কেপিআইটা সেট করবেন। এইভাবে যে কোশ্চিনারিজ গুলো আপনার আসবে, এটাকে বলা হচ্ছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্টটা আপনাদের একটু দেখলেন। এবার আপনি বলেন যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান আমরা যে বলতেছি, যে কি জন্য রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টটা করবে, বেনিফিটটা কি হবে। রিকোয়ারমেন্ট আমরা ম্যানেজমেন্ট টুল যদি ইউজ করি বা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টটা যদি আমরা করি, তাহলে কি হবে, এটাতে না করলে কি হবে, আর করলে কি সুবিধা পাবো। এটা করলে আমরা কি সুবিধা পাবো, আপনি যদি রিকোয়ারমেন্টটাকে ভালোভাবে প্ল্যান করতে পারেন, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টটাকে আপনি ফিক্স করতে পারেন, তাহলে আপনি কি হবে, একটা ক্লিয়ার আইডিয়া পাবেন, ক্লিয়ার একটা পিকচার পাবেন কি করতে হবে। না হলে কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি কাজটা করতে যাবেন, তখন গিয়ে আর আপনি মানে তখন প্ল্যান এবং এক্সিকিউশন একসাথে শুরু হয়ে গেছে।
তখন কিন্তু আপনার কাজটা অর্গানাইজড ওয়েতে আপনি করতে পারবেন না। এই জন্য আগে থেকে যদি আপনি প্ল্যানটাকে অর্গানাইজডলি ডিফাইন করতে পারেন, তাহলে আপনার কি হবে, এটা পিকচারটা ক্লিয়ার হবে। এরপরে কি রিয়েলিস্টিক হবে, মানে আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই হবে, টাইমলি হবে, অন বাজেট হবে, তো এরকম আপনার রিয়েলিস্টিক হবে, এগ্রিড আপন হবে। মানে আমরা যখন প্ল্যান করব তখন তো আমরা সবাই মিলে এক জায়গায় বসে সবাই, মানে প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট যারা স্টেক হোল্ডার্স আছেন, প্রজেক্টের টিম, সবাই মিলে আমরা বসে, হ্যাঁ এই রিকোয়ারমেন্টটাকে আমরা নিব না, এই রিকোয়ারমেন্টটাকে আমাদের এই প্রজেক্টের মধ্যে এখন ইনক্লুড করব কি করব না, এই যে অ্যানালাইসিস গুলা করে আমরা সবাই এগ্রিড আপন হচ্ছি। তাহলে সবাই যদি আমরা এগ্রিড আপন হই, তাহলে প্রজেক্টটাকে আপনার কন্টিনিউশন করা এবং এটাকে স্টেপ বাই স্টেপ ফিনিশ করা আমাদের জন্য ইজি হবে। আর যদি এটাকে না করি আমরা, তাহলে কি হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট টুলটাকে যদি আমরা বা প্ল্যানটা যদি প্রপারলি না করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাম্বিগুইটি থাকবে, মানে কি হবে না হবে, কিভাবে করতে হবে না হবে, একটা মানে একটা গ্রে এরিয়ার মধ্যে কাজ করবে, আপনি বুঝতে পারবেন না ক্লিয়ারলি যে আসলে কি করতে হচ্ছে না করতে হবে। অ্যাজাম্পশন গুলা থাকবে, আপনি যেহেতু আগে থেকে এটা প্ল্যান করেন নাই, ফলে হঠাৎ করে যদি কোনো কনস্ট্যান্ট, কোনো অ্যাজাম্পশন, কোনো গ্যাপ আইডেন্টিফাই আপনি আগে থেকে করেন নাই, তাহলে কি হবে, যখন এক্সিকিউশনে যাবেন তখনই দেখা যাচ্ছে যে আপনার এই গ্যাপ গুলা, অ্যাজাম্পশন, কনস্ট্যান্ট গুলা আপনাকে হঠাৎ হঠাৎ করে চলে আসতেছে। আবার আপনার তো প্ল্যান নাই যে কিভাবে আপনি এটাকে মিটিগেট করবেন, ফলে কি হবে, ওটা আপনার এক্সিকিউশনের উপরে তখন ইম্প্যাক্ট ফেলবে। তারপরে হচ্ছে কি আপনার গ্রে এরিয়া, আমি বললাম গ্রে এরিয়া, তারপরে হচ্ছে ইন্টারপ্রিটেশনে প্রবলেম হবে, এই ধরনের প্রবলেম গুলো আপনার দেখা দিবে। আচ্ছা, এরপরে সেকেন্ডটা কি বলছিলাম, যে প্ল্যানের পরে আপনি প্ল্যান করবেন স্কোপের ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে কালেক্ট রিকোয়ারমেন্ট। এখন আপনাকে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। রিকোয়ারমেন্ট কালেক্ট করার জন্য বিভিন্ন পদ্ধতির কথা আমরা বলছিলাম, সেগুলো হতে পারে কি যে ডকুমেন্ট অ্যানালাইসিস করে হতে পারে, ব্রেন স্টর্মিং করে হতে পারে। মানে ব্রেন স্টর্মিং কাদের মধ্যে করবেন, স্টেক হোল্ডার যারা আছে, প্রজেক্ট টিম, বিভিন্ন স্টেক হোল্ডার, সাপ্লায়ার, ভেন্ডর, যেখান যেখান থেকে আপনার ডাটা দরকার প্রজেক্টে, ব্রেন স্টর্মিং এর মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে ডাটা কালেক্ট করবেন। ইন্টারভিউর মাধ্যমে করতে পারেন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি, বিভিন্নভাবে আপনি ইন্টারভিউর মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারেন। ফোকাস গ্রুপের মাধ্যমে করতে পারেন, একটা গ্রুপ যারা স্পেশালাইজড এই লাইনে বা যারা এই ধরনের এই নিয়ে কাজ করে, এইসব একটা এরকম একটা গ্রুপের মাধ্যম দিয়ে আপনি ডাটা কালেক্ট করতে পারেন। কোশ্চিনারিজ অ্যান্ড সার্ভের মাধ্যমে করতে পারেন আপনি। দেখা গেল রিমোটলি আছে আপনার যে স্টেক হোল্ডাররা, তারা প্রজেক্টের ইন পার্সন আপনি দেখা করতে পারতেছেন না, তাহলে কোশ্চিনারি অ্যান্ড সার্ভের মাধ্যম দিয়ে আপনি ডাটাটা কালেক্ট করতে পারেন। বেঞ্চমার্কিং করতে পারেন। বেঞ্চমার্কিং বলছিলাম যে হলো কি আপনার ইন্ডাস্ট্রির যে কেপিআই, মানে আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, ওকে গুড, এটা ভালো, সবকিছুই ওকে আছে, এবং কিন্তু ইন্ডাস্ট্রির সাথে আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের কি কম্পারিজন, গ্যাপটা কি, এই যে আপনি ডাটাটা ফাইন্ড আউট করতেছেন ইন্ডাস্ট্রির সাথে আপনার, এটাকে বলা হচ্ছে বেঞ্চমার্কিং। তারপরে ফ্যাসিলিটেড ওয়ার্কশপ, আপনি একটা ওয়ার্কশপ অর্গানাইজ করতে পারেন রিলিভেন্ট পিপুল নিয়ে বা এক্সপার্ট পিপুল নিয়ে বা টিম নিয়ে। এখান থেকে আপনি ফ্যাসিলিটেশনের মাধ্যম দিয়ে আপনার রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারেন। তারপরে অবজারভেশন, আপনি আরেকজনের কাজ দেখে বা প্রসেসের পরে অবজার্ভ করে আপনি রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারেন। প্রোটোটাইপ দেখে কালেক্ট করতে পারেন। এইভাবে আপনাকে যেভাবেই হোক সবগুলাই যে কোনো আপনার প্রজেক্টে লাগবে, নট লাইক দ্যাট, মানে কোন প্রজেক্টে কি ধরনের টুলস অ্যাপ্লাই করতে হবে, এটাও আপনাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে জানতে হবে এবং জেনে ওই টুলস গুলাকে অ্যাপ্লাই করতে হবে, করে আপনাকে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে কোশ্চিনারিজ অ্যান্ড সার্ভে। আমি বললাম যে আপনি কোশ্চিনারি থ্রো করবেন, যে আপনার রিলেটেড প্রজেক্ট রিলেটেড যে কোশ্চিন আপনার জানার দরকার, সেগুলো আপনি বিভিন্ন জনের কাছে কোশ্চিনারিজ আকারে আপনি সাবমিট করলেন, সার্ভে আকারে সাবমিট করলেন। এই ওখান থেকে যারা অ্যান্সার দিবে, কিভাবে তাদের কাছ থেকে আদায় করবেন, নেবেন, এটাও আপনাকে টেকনিক জানতে হবে। সবাই যে অ্যান্সার করবে এমনও না। আবার দেখা যাচ্ছে যে আপনি এমন ফরম্যাটে করলেন, খুবই কম টাইমের মধ্যে করলেন, তখন দেখা যাচ্ছে সবাই পার্টিসিপেট করবে। এটা আরো টেকনিক আছে যে কিভাবে আপনাকে এই কোশ্চিনারিজ অ্যান্ড সার্ভে অ্যান্সার করতে হবে। বেঞ্চমার্কিং অলরেডি বললাম, যে আপনার প্রোডাক্টের সাথে বা আপনার সার্ভিসের সাথে, আপনার প্রসেসের সাথে ইন্ডাস্ট্রির যে প্রসেস, সেইটার কি গ্যাপ, সেইটার কি আপনার কম্পারিজন, এটাকে বলা হচ্ছে যে বেঞ্চমার্কিং। এটা আপনাকে করে এখন আপনি কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে রাখবেন, না আপনি এখন যেভাবে আছেন ওইভাবেই থাকবেন,
না কি করবেন, এই গ্যাপটা নিয়ে আপনাকে এখন কাজ করতে হবে। যদি মনে করেন যে আপনার যে প্রোডাক্ট ইন্ডাস্ট্রি থেকে ডেভিয়েশনটা অনেক বেশি, তাহলে আপনাকে কি করতে হবে, আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাকে এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটা আপনাকে মেনটেন করতে হবে। এটা হলো বেঞ্চমার্কিং আর কি। এরপরে বলছিলাম ভোটিং, ভোটিং নিয়ে কয়েকটা ভোটিং আছে, কেউ বলতে পারবেন কি আছে ভোটিং এ? ডিসিশন মেকিং, যে আপনি ডিসিশন মেক করবেন, সেই ক্ষেত্রে ভোটিংটা কি আসলে? ভোটিং বলছিলাম যে আপনাকে ধরেন কেউ ডিসিশনে আপনারা যদি পৌঁছাতে হয়, একটা তো ধরেন অনেকগুলা আইডিয়া জেনারেট হলো, এই আইডিয়াকে আপনি একটা আইডিয়াতে নিবেন, বা অনেকগুলা ক্যাটাগরি ওয়াইজ আপনি আইডিয়াগুলোকে ভাগ করবেন, তখন ডিসিশন মেক করতে হবে। ডিসিশন মেক করার জন্য সবারটা তো আপনি নিতে পারবেন না, তাহলে মেজরিটি পিপুল বা আপনাকে কনসিডার করতে হবে। তাহলে এইভাবে ভোটিং এর মাধ্যমে আমরা এটা করতে পারি। যেমন আনএনিমিটি আছে, আনএনিমিটি মানে হলো কি, এভরিওয়ান এগ্রিজ অন এ সিঙ্গেল কোর্স অফ অ্যাকশন, মানে সবাই এগ্রি যে আমরা এটাই করব, মানে 100% এগ্রি এখানে, যে এমন একটা আপনি ডিসিশন নিলেন, সেই ডিসিশনে 100% এগ্রি, তাহলে এটাকে বলা হচ্ছে আনএনিমিটি আর কি, যে সবাই যেখানে এগ্রি করবে। মেজরিটি এগ্রি করবে, যেখানে বলা হচ্ছে যে আপনার 50%-এর উপরে মেম্বার আপনাকে এখানে এগ্রি করতে হবে, মোর দেন 50%। 50%-এর উপরে যদি না হয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এটা কি 50%, যেমন কোনো কোনো কান্ট্রিতে আপনি দেখবেন যে নির্বাচনে বলা আছে যে ধরেন এই যে ইরানে যে নির্বাচন হলো, দেখলেন আপনি যে 2 ধাপে নির্বাচনটা হলো। প্রথম ধাপে কি বলা হলো যে তারা নির্বাচন করলো, করে দেখা গেলো 50% কেউ পায় নাই, মানে কেউ পাইছে 45%, 46%, 48%, 50% কেউ পায় নাই। তাহলে কি হবে, এটা সেকেন্ড ধাপে যাবে। কারা যাবে সেকেন্ড ধাপে? প্রথম দুইজন যাবে, হ্যাঁ, যারা 46% পাইছে, 48% পাইছে, এরা দুইজন যাবে। দি সেকেন্ড ধাপে গিয়ে আবার ইলেকশন হবে। এই যে এইভাবে মানে আপনাকে এটা, আপনি একটা সিলিং সেট করে দিচ্ছেন যে 50% পাইতেই হবে, না হলে আপনার এই ভোটিংটা মেজরিটি হবে না। এইটাকে বলে মেজরিটি। হ্যাঁ, আর প্লুরালিটি আর একটা আছে। প্লুরালিটিটা কি? প্লুরালিটিটা হলো যে এই যে আমরা যে এখানে সিলিং সেট করে দিলাম যে 50%, এটা এরকম না। আমরা 10 জন আছি, 10 জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পিপুল যেটা ভোট দিবে সেটাই মানে অ্যাপ্রুভ হবে বা কনসিডার হবে। যেমন 6 জন যদি বলে যে হ্যাঁ এটা ওকে, আর 4 জন বা 2 জন, একজন করে যদি বলে না এটা ওকে না, তাহলে 6 জনের গ্রুপটাকে আপনারা ভোটিং এ মানে ডিসিশন মেক করবেন, ওইটাই রাইট। এটাকে বলা হচ্ছে প্লুরালিটি। আর অটোমেটিক ডিসিশন মেকিং, এটা হলো আমাদের বাংলাদেশের লোকাল কোম্পানিগুলোর মতো, যে এমডি যা বলবে তাই অনেক ক্ষেত্রে, তাই না, যে আমি যেটা বলছি সেটাই হবে। এই যে এরকম অটোক্রেটিক যে ডিসিশন গুলা হয়, এটাকে বলা হচ্ছে অটোক্রেটিক ডিসিশন মেকিং। মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, এটা কি মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস? মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। ধরুন আপনি একটা ট্যুর প্ল্যান করবেন, আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি কি সিঙ্গাপুর যাবেন, না আপনি থাইল্যান্ড যাবেন, না আপনি নেপাল যাবেন। হ্যাঁ, তখন এখন আপনি আপনার বিভিন্ন একটা ডাটা পুট করবেন। কি কি ডাটা পুট করবেন? যে আপনি প্লেন ফেয়ার, কোন দিকে প্লেন ফেয়ারটা কত, কোন জায়গায় হোটেল কস্ট কেমন, কোন জায়গার আপনার ফুড কস্টিং কেমন হবে, সিকিউরিটি কোন দিকে ভালো হবে। এই যে এইভাবে আপনি একটা ম্যাট্রিক্স মেনটেন করবেন। ম্যাট্রিক্স মেনটেন করার পরে আপনি প্রত্যেকটার ক্ষেত্রে ওয়েট দিবেন, ওয়েট দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা আপনার জন্য ফ্রুটফুল হয়, তখন আপনি ডিসিশন নেবেন, হ্যাঁ যে এইটা আমি মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছি ডিউ টু এই 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 কারণে, যেখানে আপনি পয়েন্টগুলো বসাইছেন, পয়েন্টগুলো দেখা গেলো যে আপনাকে ফেভার করতেছে। এটাকে বলা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। যেমন আপনি মোবাইলের বিভিন্ন যে এগুলা থাকে, প্রাইস থাকে, স্টোরেজ ক্যাপাসিটি, ক্যামেরা, লুকস, বিভিন্নগুলো আপনি দেখে দেখে তারপর আপনার আগে স্পেসিফিকেশন দেখে তারপর আমরা মোবাইল পারচেস করি। দেখবেন আপনি জিএসএম অ্যারেনাতে যদি যান, দেখবেন মোবাইল কিনতে গেলে আপনাকে কম্পারিজন দেখাবে। আপনি এই সেটটা সেট করলেন, এই চুজ করলেন, এর সাথে আরেকটা সেটের কম্পারিজন আপনি ইজিলি করতে পারবেন। এই যে এটাকে বলতে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিসের মাধ্যমে আপনি এটা মেক করতে পারেন। আমরা আরেকটু বলতেছিলাম যে অ্যাফিনিটি ডায়াগ্রাম, এই যে আপনি ডাটা কালেক্ট করলেন, ডাটা কালেক্ট করার পরে একই টাইপের ডাটাগুলোকে এক জায়গায় রাখা, মানে এক রোতে রাখবেন একই টাইপের ডাটা, আরেক রোতে রাখবেন আরেক টাইপের ডাটা, এভাবে যে আপনি ডাটাগুলোকে সাজায় সাজায় রাখতেছেন বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা হতে পারে স্মল, লার্জ, তারপর এক্সট্রা লার্জ, এক্সট্রা স্মল, এই স্মল আর কি, ভেরি স্মল, এরকম ভাবে আপনি সাজায় নিতে পারেন। এটাকে বলা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। এটা হবে কি যে
ভার্টিক্যালি আপনি সাজাবেন। ভার্টিক্যালি সাজানোটাকে অ্যাফিনিটি ডায়াগ্রাম বলতেছে। আর মাইন্ড ম্যাপিং কোনটা? মাইন্ড ম্যাপিং হলো যে আপনি ডাটা পুট করলেন, বিভিন্ন ডাটা পুট করে করে আপনি দেখবেন যে এটা মেনলি ম্যানেজমেন্টের ডিসিশনের জন্য, যে কোন ক্ষেত্রে ম্যানেজমেন্ট দেখলেই বুঝতে পারবে যে ওনারা তো এগুলো নিয়ে কাজ করে, বা পিডি যিনি মানে প্রজেক্ট ডিরেক্টর যিনি উনি দেখলেই বুঝতে পারবে আপনার মাইন্ড ম্যাপিং দেখে যে এই সেকশনে আপনার ডাটা ঠিকভাবে কালেক্ট হয় নাই। মানে আপনার বাজেট হলো 300 কোটি টাকার বাজেট সে, কিন্তু আপনার দেখা গেল যে আইটি ইনফ্রাস্ট্রাকচারে একবারে কম আপনি ডাটা কালেক্ট করতে পারছেন, তখন ইজিলি ওখান থেকে বের করতে পারবে যে আপনার ডাটা কালেকশনটা প্রপারলি হয় নাই এই আইটি সেকশনে, বা কোনো জায়গায় হয়তো বললো যে কমার্শিয়াল সেকশনে, উনি এটা দেখে ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা বলতেছিলাম যে আপনার আরেকটা কি ছিল, অবজারভেশন আমরা বললাম। অবজারভেশন আপনার অবজারভেশন অ্যান্ড কনভারসেশন, আপনি কথা বলে বলে আপনি ডাটা কালেক্ট করতে পারেন। মানে কেউ একজনের সাথে ধরেন যিনি প্রজেক্টে কাজ করতেছেন ওনার সাথে কথা বলে কনভারসেশনের মাধ্যমে আপনি রিকোয়ারমেন্ট কালেক্ট করলেন, অথবা অবজার্ভ করলেন একজন কাজ করতেছে, তাকে আপনি কোনো কিছু জিজ্ঞেস করবেন না, সে কাজ করতে থাকবে, আপনি শুধু তাকে অবজার্ভ করবেন, এবং এটা মনিটর না কিন্তু, জাস্ট আপনি দেখবেন সে কিভাবে কিভাবে কাজ করতেছে, আহ, কোনটার পর কোনটা করতেছে, এখান থেকে দেখে দেখে আপনি একটা ডাটা কালেক্ট করবেন। এটাকে বলা হচ্ছে অবজারভেশন। এরপরে আমরা বলতেছিলাম যে প্রোটোটাইপিং আমরা বলছিলাম। প্রোটোটাইপিংটা কি? প্রোটোটাইপিং হলো যে এটা ধরেন কোন একটা রিকোয়ারমেন্ট আপনি কালেক্ট করছেন, এখন এই রিকোয়ারমেন্টটা ধরেন অনেক বড়, ধরেন আপনি একটা বিমান তৈরি করবেন, বা আপনি একটা বড় কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন, এখন দেখা যাচ্ছে যে ওইটা করার পরে আপনি কাউকে টেস্ট করবেন, এটা তো হয় না। আমাদের সফটওয়্যারের ক্ষেত্রে বললে এটা আরো ইজিলি বুঝতে পারবেন যে একটা সফটওয়্যার আপনি যে তৈরি করছেন, কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য মেন মেন যে ফিচারগুলো লাগে এগুলা দিয়ে আপনি ডেমনস্ট্রেশন করলেন, এরপরে যদি কাস্টমাইজেশন লাগে তখন আপনি কোম্পানি টু কোম্পানি যে কাস্টমাইজেশন দরকার সেটা আপনি রেডি করলেন। তাহলে এই যে আপনি ডেমনস্ট্রেশনের জন্য যে মডিউলটা তৈরি করলেন এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ। এই প্রোটোটাইপ দেখে দেখে কাস্টমার আবার তখন আপনাকে তার রিকোয়ারমেন্ট গুলা বলবে যে আপনি যে এখানে যে রিকোয়ারমেন্টটা এই প্রোটোটাইপের মধ্যে আছে আমার কোম্পানির সাথে এটা যায় এটা যায় না, অতএব আপনাকে এটা এটা আমাদেরকে আবার রেডি করে দিতে হবে। যে এইভাবে যে ডাটা কালেক্ট হচ্ছে এটাকে আমরা প্রোটোটাইপিং বলতেছি। এরপরে হচ্ছে কি আমরা কনটেক্সট ডায়াগ্রাম বলছিলাম। কনটেক্সট ডায়াগ্রাম মানে হলো যে আপনার এক্সটার্নাল ইন্টারনাল পিপুল, এক্সটার্নাল ইন্টারনাল স্টেক হোল্ডার, সিস্টেম সব কালেক্টেড থাকবে। যেমন আপনার এইচআর সিস্টেম যদি আমরা ধরি, এইচআর সিস্টেমের সাথে আপনার কি হচ্ছে রিক্রুটমেন্ট বাই একটা সফটওয়্যার কানেক্টেড থাকতে পারে। তারপরে হচ্ছে যে আপনার এক্সটার্নাল পিপুল, যেমন যারা জব সিকার তারা এখানে আপনার ডাটাবেজে ডাটা ইনপুট করতে পারে বা রেজিস্ট্রেশন করতে পারে। এইভাবে বিভিন্ন কনটেক্সট ডায়াগ্রামের মাধ্যম দিয়ে আপনি কানেক্টেড থাকতে পারে এক্সটার্নাল ইন্টারনাল পিপুল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বলতেছিলাম যে ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এটা আমরা কি বলছিলাম? ফাংশনাল রিকোয়ারমেন্ট মানে হচ্ছে কি যেটা আপনার একদম মানে ফাংশন করবে যেটা, হ্যাঁ, যেটা একদম প্রাইম। হ্যাঁ, আচ্ছা, আমরা যারা কথা ই করতেছি মিউট করে রাখি। হ্যাঁ, যারা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জাস্ট আমরা একটু রিক্যাপ করতেছি যেহেতু পুরোনো সেশনটা অনেক। এবার ডিফাইন স্কোপ। ডিফাইন স্কোপটা কি? আমরা বলতেছিলাম যে আপনাকে এখন এই যে স্কোপগুলো আপনি পাইলেন, এখন এটাকে আপনাকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, এই ডিফাইন স্কোপের মাধ্যম দিয়ে আপনি একটা আউটপুট পাবেন যে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। হ্যাঁ, যে এই স্কোপ স্টেটমেন্টটা ফাইনাল, যেটাকে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে আপনার ম্যানেজমেন্টের কাছে, বা স্টেক হোল্ডার যারা আপনার যারা স্টিয়ারিং কমিটি যদি থাকে স্টিয়ারিং কমিটির মাধ্যম দিয়ে হতে পারে, স্পন্সর এটাকে অ্যাপ্রুভ করতে পারে, বা পিএমওর মাধ্যমে আপনি অ্যাপ্রুভ করায় নিতে পারেন যে এইটা আমরা ডিফাইন করছি, এর বাইরে আমরা যাব না। মানে এর বাইরে যদি আবার যেতে হয় তাহলে আবার প্রসেস ফলো করতে হবে। প্রথমে তাকে চেঞ্জ রিকোয়েস্ট দিতে হবে, চেঞ্জ রিকোয়েস্টটা আবার রিভিউ করা হবে, অ্যাপ্রুভ করা হবে, তারপরে আবার এর সাথে অ্যাড হবে। মানে আপনাকে এর বাইরে যখন তখন যে কোনো রিকোয়ারমেন্টস নেওয়ার সুযোগ নাই। তাহলে কি হবে? আপনার প্রজেক্টকে আপনি প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন। আমরা বলছিলাম স্কোপ ক্রিপ। স্কোপ ক্রিপ মানে হলো কি,
আপনি কাস্টমারকে খুশি করার জন্য যে কোনো সময় যে কোনো প্রজেক্ট নিয়েছেন উইদাউট কোনো চেঞ্জ রিকোয়েস্ট, যে আমরা সিসিবি বলি, সিসিবির মাধ্যম দিয়ে আপনি যান নাই, তাহলে এটা কি হয়ে যাবে? স্কোপ ক্রিপ হবে। স্কোপ ক্রিপ হলে আপনি বাজেট ফেল করবে, শিডিউল ফেল করবে, তখন আপনি প্রজেক্ট আর অন টাইমে ডেলিভারি দিতে পারবেন না। স্কোপ ক্রিপ করা যাবে না, মানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট নেওয়া যাবে না, মানে বাইরে কাস্টমারের সাথে আপনার যতই ভালো সম্পর্ক থাক, আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। হ্যাঁ, তুমি এই সে যদি বলে যে আমার এই রিকোয়ারমেন্টটা লাগবে, কিন্তু সে তার আপনার ডেট চেঞ্জ করতেছে না, ডেলিভারি ডেট, তাহলে তখন আপনাকে কি করতে হবে? বলতে হবে তাহলে তুমি প্রায়োরিটি সেট করো, তোমার পুরনো যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট থেকে একটা রিকোয়ারমেন্ট তাহলে সাপ্রেস করতে হবে, নতুনটা এখানে ইন হবে। এই যে এটাও একটা চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যম দিয়ে হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন কাস্টমারের সাথে আমার ভালো রিলেশন, কাস্টমারকে যদি এটা আমরা না দিই তাহলে কি হয়ে যাবে, আমার প্রজেক্ট হয়তো আমি পরে কাজ পাবো না, এই মনে করে আপনি নিলেন, কিন্তু আলটিমেটলি আপনি কাজটা ঠিকভাবে ডেলিভারি দিতে পারলেন না, তখন কাস্টমার কিন্তু দিন শেষে আপনার প্রতি আনহ্যাপি হবে। আর গোল্ড প্লেটিং আমরা বলছিলাম যে কাস্টমার যেটা চায় নাই সেটা যদি আমরা স্বপ্রণোদিত হয়ে দিই, এটা কেমন হতে পারে? যে আমি বলছিলাম যে একটা সেভ বাটন, নর্মাল একটা সেভ বাটন দিয়ে দিলেই হয়ে যায়। এখন ওইখানে আপনি একটা সুন্দর সেভ সেভ বাটনের মধ্যে একটা পিকচার অ্যাড করে দিলেন যেটা কাস্টমার বলে নাই, এটা আপনার কাছে মনে হচ্ছে যে খুবই মানে ন্যানো সেকেন্ডে হয়তো আপনি করতে পারবেন, বাট এরকম যদি সেভ বাটন, কত বাটন আছে, আপনি এক জায়গায় দিলে তখন কাস্টমার আরো অনেক জায়গায় পেতে চাইবে আর কি, রাইট? এই যে রিকোয়ারমেন্টটা ছিল না, আপনি ইন করলেন, তাহলে কি হলো? এটা গোল্ড প্লেটিং হয়ে গেল। এরকম গোল্ড প্লেটিং আপনার মানে উইদাউট কাস্টমার ইয়ে করা যাবে না। যদি করেন তাহলে আপনি ওই যে আপনার তিনটা যে মেন প্রজেক্টের যে তিনটা মেন কনস্ট্যান্ট, যেটা হচ্ছে যে আপনার টাইম, শিডিউল এবং আপনার এটা বাজেট, আপনি মিলাতে পারবেন না, তাহলে এগুলাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে আমরা কি আলাপ করছিলাম? প্রজেক্ট চার্টার আর প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট আমরা আলাপ করছিলাম। বলেন তো কেউ, প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি থাকে? কেউ একজন বলেন, এটা তো পারার দরকার। প্রজেক্ট চার্টারে কি কি থাকে? আমাকে শুনতে পাচ্ছেন তো আপনারা? শোনা যায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রজেক্ট চার্টারের মধ্যে কি থাকে একটু আপনাদের বলতে হবে। এখানে হাই লেভেলে থাকে, হ্যাঁ, মানে প্রজেক্ট পারপাস থাকবে, তারপর অবজেক্টিভ থাকবে, সাকসেস ক্রাইটেরিয়া থাকবে, মানে কি কি হাই লেভেল রিকোয়ারমেন্ট এখানে থাকবে, ওভারঅল প্রজেক্ট রিস্ক থাকবে, মাইলস্টোন শিডিউল থাকতে পারে, ওই যে আমরা এখানে একটা শক দিয়ে দিছিলাম আপনাদের, স্টেক হোল্ডারের লিস্ট থাকবে, কি স্টেক হোল্ডারের লিস্ট, সব স্টেক হোল্ডার না, কি স্টেক হোল্ডার। হ্যাঁ, এইভাবে আপনাকে এগুলা ফাইন্ড আউট করতে হবে যে প্রজেক্ট চার্টারের মধ্যে এইগুলা থাকে। ক্রিয়েট ডাব্লিউবিএস। ডাব্লিউবিএস বলছিলাম কি? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, মানে আপনি বড় কাজকে ভেঙে ছোট ছোট এতে ভাঙবেন। মানে ধরেন একটা বিল্ডিং করবেন, পুরো বিল্ডিংটা নিয়ে আপনি থিঙ্ক করবেন না, আপনাকে তো আগে সয়েল টেস্ট করতে হবে, তারপরে হচ্ছে যে ফাউন্ডেশন রেডি করতে হবে, এরপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে যে এইভাবে যেতে হবে। তো এইরকম ব্রেকডাউন করে করে যেতে হবে, ছোট ছোট ভাগে কাজ করে, যেটা ম্যানেজেবল হবে ওই ম্যানেজেবল পোর্শন নিয়ে আপনাকে কাজ করে করে প্রসিড করতে হবে। এটাকে বলে ডিকম্পোজিশন আর কি। এই ছিল আমাদের এই স্কোপ বেস লাইন। একটা কথা বলছিলাম, কেউ বলতে পারবেন যে বেস লাইন কথাটার মানে কি? কি এটা? অ্যাপ্রুভাল ভাই। অ্যাপ্রুভাল, গুড, থ্যাংক ইউ। মানে স্কোপ বেসলাইন কথাটার মানেই হচ্ছে অ্যাপ্রুভাল। স্কোপ বেসলাইন মানে স্কোপের অ্যাপ্রুভাল। আপনাকে ওই যে আমরা বললাম যে তিনটা জিনিসের অ্যাপ্রুভাল আপনাকে অবশ্যই নিতে হবে, আদারওয়াইজ আপনি প্রজেক্ট কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন না। সেটা হলো কি, স্কোপের বেসলাইন হতে হবে, টোটাল স্কোপটাকে আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। এরপরে হলো শিডিউলের বেসলাইন হতে হবে, কস্টের বেসলাইন হতে হবে। এই তিনটা যদি আপনি অ্যাপ্রুভ না করে নেন তাহলে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে কোনো কোনোভাবেই এই প্রজেক্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই তিনটা আপনাকে অ্যাপ্রুভ করতেই হবে যেভাবে হোক। এই স্কোপ বেসলাইন আমরা জানি যে হ্যাঁ, এটা স্কোপ বেসলাইনের মধ্যে কি কি থাকে? ডাব্লিউবিএস ডিকশনারি, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, এগুলা থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসটা আমরা একটু জাস্ট রিভিউ দিলাম, আপনারা আবার একটু দেখে নিন, দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি এবার আজকের যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হলো শিডিউল মানে ম্যানেজমেন্ট। হ্যাঁ, শিডিউল ম্যানেজমেন্ট আমরা দেখব। আপনারা একটু, আমি শেয়ার দিচ্ছি, আপনি যদি দেখতে পান তাহলে আমাদের একটু বলেন যে
স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন, রাইট? দেখা যায়। গুড। তাহলে বলছিলাম যে সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখতে হবে। স্কোপের পরে হলো শিডিউল, শিডিউলের পরে হলো কস্ট। অন্য কিছু মনে না রাখলেও এই তিনটা মনে রাখতেই হবে, এই তিনটা হলো খুব রেলিভেন্ট। হ্যাঁ, স্কোপ, শিডিউল আর হচ্ছে কস্ট। আমরা একটু দেখি এবার তাহলে যে আমাদের আজকের যে পড়াটা সেটা হবে যে আমরা দেখবো যে শিডিউল ম্যানেজমেন্ট কিভাবে হয় স্কোপের পরে। আমরা যথারীতি আমাদের গ্রাউন্ড রুল সবাই জানি, আমরা ডিসক্লেমারটাও ফলো করব সবাই আমাদের এখানে। এবার দেখেন, প্রথমে আমরা বলছিলাম যে কোনো প্রসেস নলেজ এরিয়ারই অনেকগুলো আইটিটিও ফলো করে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে প্ল্যান। আপনাকে প্ল্যান করতে হবে। আপনি যদি প্ল্যান না করেন তাহলে এটা প্রপারলি হ্যান্ডেল করতে পারবেন না। যত সুন্দরভাবে প্ল্যান ডিফাইন করতে পারবেন, আপনার প্রজেক্ট তত সাকসেসফুলি মানে রান করবে এবং এটা সাকসেসফুলি ফিনিশ করতে পারবেন। হ্যাঁ, তাহলে এই প্ল্যানের ক্ষেত্রে দেখেন আমরা বলছিলাম যে আইটিটিও নিয়ে আমরা সবাই জানি। এই আইটিটিওর নামটা হচ্ছে যে প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। তাহলে এর ইনপুট কি হবে? আমরা জানি যে আইটিটিওর তিনটা পার্ট থাকে: ইনপুট, টুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড আউটপুট। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন যে প্ল্যান প্রজেক্ট চার্টার আপনাকে হাতে নিয়ে বসতে হবে। অলরেডি আপনার প্রজেক্ট চার্টার আপনার রেডি হয়ে গেছে, কারণ আপনি এখন প্ল্যানিং ফেজে আছেন। প্রজেক্ট চার্টারটা কোন ফেজে থাকে? ইনিশিয়েশন ফেজে থাকে। তাহলে প্রজেক্ট চার্টার আপনার কাছে আছে এই প্রজেক্টের, তাহলে প্রজেক্ট চার্টারটা নিয়ে আপনাকে বসতে হবে। অলরেডি আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা মাস্টার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, হ্যাঁ, এটা তো হলো যে সাবসিডিয়ারি প্ল্যান। যেমন প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট আমরা যেটা বলতেছি, এটা হলো আপনার সাবসিডিয়ারি। কিন্তু আমার মেন প্ল্যানটা কি জানেন? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এটা হচ্ছে আমার মেন প্ল্যান। এই মেন প্ল্যানের আন্ডারে দেন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। তাহলে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান আমরা কোথায় পেয়েছি? এর আগের যখন আমরা স্কোপ নিয়ে কাজ করছি তখন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান অলরেডি রেডি। তাহলে সেইটা নিয়ে আপনাকে বসতে হবে, কারণ ওইখানকার পর অনেক কিছু ডাটা। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ মানে কোন অ্যাপ্রোচে আপনি আপনার প্রজেক্টটাকে কন্টিনিউ করবেন। ওয়াটারফল, ইটারেশন, তারপরে ইটারেটিভ, তারপরে হচ্ছে আপনার এই যে অ্যাজাইল, এইগুলো আপনাকে। আর ইএফ আর অর্গানাইজেশনাল প্রসেস, এটা তো প্রত্যেকটাতেই থাকে। এটা আপনাদের মনে রাখতে হবে যে কোনগুলো আপনার প্রজেক্টকে ইম্প্যাক্ট করতে পারে। সেটা আউটসাইড হতে পারে, ইনসাইড হতে পারে। এগুলা ইনপুট হিসাবে ইউজ হচ্ছে। টুলস অ্যান্ড টেকনিক্সে কি ইউজ হচ্ছে? এক্সপার্ট জাজমেন্ট। এক্সপার্ট জাজমেন্ট আমরা বলছিলাম যে এই পার্টিকুলারলি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটার জন্য এক্সপার্ট কে, এটা হলো এক্সপার্ট জাজমেন্ট। এটা কি হতে পারে? এক্সপার্ট একটা ইন্ডিভিজুয়াল পিপুল হতে পারে, গ্রুপ অফ পিপুল হতে পারে, কনসালটেন্সি ফার্ম হতে পারে। এরকম যে কোনো দিক দিয়ে আপনার এক্সপার্ট জাজমেন্ট হতে পারে। হ্যাঁ, তো এই এক্সপার্ট জাজমেন্ট অবশ্যই নিতে হবে। যে যে সেক্টরের এক্সপার্ট তাকে ওই সেক্টরের জন্য আপনাকে চুজ করতে হবে। এমন কেউ হচ্ছে যে স্পেসের উপরে ধরেন আপনার এক্সপার্ট, ওকে যদি এখন আপনি আপনার এই কনস্ট্রাকশনের জন্য নিয়ে আসেন তাহলে কিন্তু উনি এইখানে এক্সপার্ট জাজমেন্ট না। উনি ঠিক আছে ওইখানে স্পেসের জন্য অনেক ভালো এক্সপার্ট, কিন্তু আপনার কনস্ট্রাকশনের জন্য উনি এক্সপার্ট না। তাহলে কনস্ট্রাকশন রিলেটেড যিনি এক্সপার্ট তাকে নিয়ে আসতে হবে। এইটা আপনাদের এক্সপার্ট জাজমেন্ট। আর ডাটা অ্যানালাইসিস বলছিলাম যে যে ডাটাগুলো আপনি পাচ্ছেন এই ডাটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস ক্যাপাবিলিটি যার যত ভালো হবে ওনার জন্য তত বেশি এগোতে। আর মিটিং, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিটিং পাবেন, মিটিং তো দরকার। এখান থেকে আউটপুটটা কি হবে দেখেন, আমরা বলছি প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট, আর এখানে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হবে। তাহলে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানটা আবার কই যাবে? মাদার যে প্ল্যান আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের আন্ডারে যে এটা জমা হবে আর কি। এই হলো আমার শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। মানে আমার শিডিউলটা আমি কিভাবে করব, কোন প্রসেসে করব, হ্যাঁ, কিভাবে আমার এটা জাস্ট একটা ডকুমেন্টেশন, পলিসি, প্রসিডিউর অ্যান্ড ডকুমেন্টেশনের উপরে এটা আপনাকে ডেভেলপ করতে হবে। এটার উপরে বেস করেই আপনি আপনার শিডিউলটাকে ম্যানেজ করবেন। এখানে দেখেন প্রস অ্যান্ড কনস অফ শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানিং। আমরা বললাম যে স্কোপ কেন আমরা শিডিউল প্ল্যান করব, এরকম শিডিউল ম্যানেজমেন্টেরও কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে। যেমন স্ট্যান্ডার্ড হবে যদি আপনি এটা করতে পারেন। তারপরে ফাস্ট অ্যান্ড ফিউ মিস্টেক হবে, এটা আপনি পরবর্তীতে যে কাজগুলা করবেন এটা ফাস্ট করতে পারবেন এবং মিস্টেকের পরিমাণ কম হবে। ক্লিয়ারলি ডিফাইন রোল, মানে যেহেতু আপনি
ওয়ান বাই ওয়ান কাজগুলা করবেন, ফলে কি হবে, কে কোন কাজটা করবে এটা ক্লিয়ারলি ডিফাইন হয়ে যাবে। আপনাকে পরবর্তীতে যাই খুঁজতে হবে না যে কে কোনটা করবে, এখানে আগে থেকে আপনি ক্লিয়ার ডিফাইন করতে পারতেছেন। তারপরে কিপ এভরিওয়ান ইন দ্য লুপ, এবং যেহেতু আপনি সবাইকে নিয়েই স্কোপ ম্যানেজমেন্ট শিডিউল ম্যানেজমেন্ট করতেছেন, অ্যাটলিস্ট প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট টিম এবং রেলিভেন্ট স্টেক হোল্ডারদের নিয়ে, তাহলে সবাই এটাকে এগ্রিড আপন হবে। এটাই বলতেছে যে লুপ সবাই সেম লুপে থাকবে। আর কিছু ই তো থাকবেই, যে টেক্সট টাইম টু স্টার্ট। এখন কেউ যদি মনে করে যে আমি এটা প্ল্যান করব না, আমি সরাসরি আমার মেমোরিতে যা থাকে সেটা দিয়ে আমি এক্সিকিউশনে গিয়ে ওটা দেখব, এটা ফাস্টার হবে, কিন্তু দেখেন যে আপনি প্রবলেমে পড়বেন। হ্যাঁ, এই জন্য বলতেছে টেক্সট টাইম টু স্টার্ট। হ্যাঁ, মেনটেনেন্স করতে হবে, যেমন শিডিউলটাকে আপনাকে এই প্ল্যানটা আবার থ্রু আউট দ্য প্রজেক্ট বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হতে পারে। তার মানে কি, আপনাকে এটা কিন্তু আবার মেনটেনেন্স করতে হবে। আপনি একবার প্ল্যান করছেন, ওই প্ল্যানকে আর আপনি দেখলেনও না, আপডেট করলেন না, কোনো কিছুই করলেন না, তাহলে কিন্তু ওই প্ল্যান আবার ভালো কাজ করবে না। টাইম টু টাইম আপনাকে আপডেট করতে হবে। যে আমাদের প্রথমে ফখরুল ভাই যেটা বললেন, যে রিভলভিং টেকনোলজির সাথে আপনাকে আপডেট হতে হলে আপনাকে ডে বাই ডে আপনাকে আপনার ইমপ্রুভমেন্ট আনতে হবে, আদারওয়াইজ আপনি দেখা যাচ্ছে ব্যাকফুটে চলে যাবেন আর কি। তো এরকম এটাকেও মেনটেনেন্স করতে হবে। ক্যান বি কনফিউজিং হতে পারে, মাঝে মাঝে এটা কনফিউজ হতে পারে, মানে এত বেশি ডিটেল হয়ে যায়, অনেক সময় এটা কনফিউজিং হতে পারে অনেকের কাছে, এটাই বলতেছে। তো এখানে দেখেন প্রজেক্ট শিডিউলটা আপনি কিভাবে করবেন, এই যে শিডিউল মেথড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তারপরে শিডিউলিং টুল, কি কি টুল ইউজ করবেন, শিডিউল মডেল, তারপরে প্রজেক্টের ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন নিয়ে দেন ফানেলে ফেলছে, যেটার আউটপুট হিসাবে কি আসতেছে, প্রজেক্ট শিডিউল। আপনার একটা প্রজেক্ট শিডিউল বের হবে। এখানে উদাহরণ দিয়ে দিয়েছে, আপনারা আপনাদের প্রজেক্টে যদি দেখেন যে যারা জিরাতে কাজ করছেন, মাইক্রোসফট প্রজেক্ট নিয়ে যারা কাজ করছেন, তারা দেখবেন যে এই ধরনের অ্যাক্টিভিটি লিস্টগুলাকে ডিফাইন করা হয়। ওইখানে আপনার এভাবে বার চার্টের মাধ্যম দিয়ে দেখানো হয়, তারপরে নেটওয়ার্ক ডায়াগ্রাম এখানে ডিজাইন করা হয়। এগুলো নিয়ে পরবর্তীতে আপনারা আপডেট জানবেন আর কি। কারো যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে আপনি আনমিউট করে একটু করবেন আর কি। না হলে আমি মুভ করব, দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারবো না যে আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন না। ঠিক আছে, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান দেখেন, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান এখানে বলতেছে কি, আউটলাইন প্রসিডিউরস এন্ড গাইডলাইন। ওই যে আমরা আপনাকে একটা আউটলাইন রেডি করতে হবে প্রসিডিউর এবং গাইডলাইনের উপরে, ইস্টাবলিশ করতে হবে ক্রাইটেরিয়া ফর ম্যানেজিং দ্য শিডিউল, মানে কোন কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনি আপনার শিডিউল ম্যানেজ করবেন সেটাকে ইস্টাবলিশ করতে হবে, মানে রেডি করতে হবে, বা একটা ফরম্যাটেড আকারে রেডি রাখতে হবে। অফার্স স্পেসিফিক টুলস অ্যান্ড টেকনিক্স, কোন টুলস অ্যান্ড টেকনিক্স এর মাধ্যমে দিয়ে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, এই প্ল্যানের পুরো বেস করে আপনার শিডিউলটাকে আপনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, যে প্রসেস অফ ক্রিয়েটিং অ্যান্ড মনিটরিং এর শিডিউল আপনি মনিটর করতে পারবেন, তারপরে ক্রিয়েট করতে পারবেন প্রথমে, তারপরে মনিটর করবেন। এটাকে রিকোয়ার্স রেগুলার আপডেট করতে হবে, যে বললাম রেগুলারলি আপনাকে আপডেট করতে হবে। তারপরে হলো আপনাকে শিডিউলিং সফটওয়্যার ইউজ করতে পারেন, ওই যে মাইক্রোসফট প্রজেক্ট, জিরা, যেগুলো যে যেটা ইউজ করেন আর কি। শিডিউল মানে গাইডেড, এটা অবশ্যই শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানের উপরে গাইড করে এটা তৈরি করতে হবে। এখানে কিছু বলা হচ্ছে, যদি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান ক্যান ইস্টাবলিশ দ্য ফলোইং, আপনি যদি শিডিউল ম্যানেজমেন্টটা করেন প্রপারলি, তখন এই জিনিসগুলো আপনাকে রেডি করার জন্য আপনি পাবেন, রেডি করতে পারবেন। সেটা কি, প্রজেক্ট শিডিউল মডেল ডেভেলপমেন্ট। হ্যাঁ, শিডিউল মডেল আপনি তৈরি করতে পারবেন। রিলিজ অ্যান্ড ইটারেশন লেন্থ, মানে আপনি ফিক্স যেহেতু কতদিন লাগবে, কত টাইমের মধ্যে শেষ করবেন এটা পেয়ে যাচ্ছেন, তখন আপনি বলতে পারবেন আপনার প্রজেক্টের লেন্থটা কত হবে, কোন কোন এতে রিলিজ দিবেন, কোন কোন সময় আপনি এই মাইলস্টোনটা দিতে পারবেন, এরকম বলতে হবে। লেভেল অফ অ্যাকিউরেসি আপনার বাড়বে, যেহেতু ক্লিয়ারলি ডিফাইন করছেন, তাহলে অ্যাকিউরেসিটা বাড়বে। ইউনিট অফ মেজার কি হবে, বিভিন্ন ধরনের ইউনিট এখানে ইউজ হতে পারে, যেমন স্টাফের আওয়ার, স্টাফ ডেজ, উইকস, টাইম মেজার্স, মিটার, লিটার, টন, বিভিন্ন ধরনের যে মেজার গুলো আছে, ইউনিট অফ মেজার, এগুলো আপনি এখান থেকে ইজিলি ডিফাইন করতে পারবেন। অর্গানাইজেশনাল প্রসিডিউর লিঙ্কস, ওই যে ডাব্লিউপিএস এর মাধ্যমে আপনি প্রজেক্ট শিডিউল মডেল মেনটেনেন্স, ওই যে শিডিউল মডেলটা এখানে তৈরি করবেন, আমরা পরে দেখবো শিডিউল মডেলটা কি, ওটা আবার আপনি মেনটেন করতে পারবেন। তারপরে হচ্ছে কন্ট্রোল থ্রেশহোল্ড, আপনি ওই যে এটাকে কন্ট্রোল থ্রেশহোল্ডকে, মানে আপনি ধরেন ভেরিয়েন্ট যদি হয়, আপনি যেটা আপনি এক্সপেক্ট করতেছিলেন আর যেটা এখন পাইলেন, দুটার মধ্যে ভেরিয়েন্স কি, এই ভেরিয়েন্সটাকে আপনি এই থ্রেশহোল্ড দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর কি। পারফরমেন্স ইভিএম, যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট যেটাকে বলে, ওটা পরবর্তী চ্যাপ্টারে কস্টের ক্ষেত্রে গেলে আমরা আরো বেশি
জানতে পারবো যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট মানে আমি এই পরিমাণ আমি আর্ন করতে চাচ্ছি, আর এই পরিমাণ আমার প্রজেক্টটা কমপ্লিট হয়েছে। এই যে দুইটা গ্যাপ, দুইটার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে তো এটা একটা ভেরিয়েন্স হলো। এইভাবে আপনি পারফরমেন্স মেজার করতে পারবেন। আর দিন শেষে আপনি একটা রিপোর্ট ফরম্যাট জেনারেট করতে পারবেন, কোন ফরম্যাটে আপনি এই যে শিডিউলটা, আপনি শিডিউল রিপোর্টটা ডিফাইন করবেন আর কি। এগুলা খুব বেশি এখানে সময় দেওয়ার দরকার নাই, যা শুধু আপনি জানবেন যে কি কি শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানের ক্ষেত্রে কি কি অ্যাচিভ করা যেতে পারে, এই এই পয়েন্টগুলো কনসিডার করা যেতে পারে। এবার আমরা একটা আইটিটিও শেষ করলাম, সেটা হলো যে প্ল্যান তৈরি করলেন আপনি শিডিউলের। শিডিউলের প্ল্যান তৈরি করবার ডিফাইন অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে আরেকটা আইটিটিও। এখন ডিফাইন অ্যাক্টিভিটিজে একটু তহিদ ভাই আপনি এটা একটু এক্সপ্লেন করেন আমাদের সবাইকে। আমরা এই যে এই আইটিটিওটা আপনি একটু এক্সপ্লেন করেন, আমরা আপনার কাছ থেকে জানি যে কিভাবে আমরা ডিফাইন অ্যাক্টিভিটিসটা করব। আচ্ছা, প্রথমে ইনপুট হিসাবে আমরা নিব হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তার আন্ডারে থাকবে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান এবং আপনার স্কোপ বেসলাইনটা, তারপরে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর হলো অর্গানাইজেশন প্রসেস তো থাকবেই। তারপরে আপনার টুলস এন্ড টেকনিকের মধ্যে এক্সপার্ট জাজমেন্ট থাকতে হবে, ডিকম্পোজিশন আর রোলিং ওয়েব প্ল্যানিং মিটিং। রোলিং ওয়েব প্ল্যানিংটা আমি এটা আপনার বুঝতেছিলাম। এটা আপনাদেরকে দেখাই না, আমরা এখন দেখাবো। থ্যাংক ইউ, আপনি যেটা বুঝতে পারছেন যে এটা পড়ানো হয় না। হ্যাঁ, এটা হলো এই টেকনিকের জন্য নতুন এটা। নতুন, হ্যাঁ। আর আউটপুট হিসাবে অ্যাক্টিভিটি লিস্ট বের হবে, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, মাইলস্টোন লিস্ট, চেঞ্জ রিকোয়েস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, এর মধ্যে থাকবে শিডিউল বেসলাইন আর কস্ট বেসলাইন। হুম, রাইট। এখানে দেখেন এই যে আপনি স্কোপ বেজলাইন বললেন, স্কোপ বেজলাইনটা কোথায় পেলেন আপনি? এটা পাইছি হলো স্কোপে পাইছি এটা। স্কোপে পাইছেন, রাইট। স্কোপ তো আমরা শেষ করে আসছি, তাই না? স্কোপ অলরেডি আপনাকে অ্যাপ্রুভালও দিয়ে দিছে। জি জি, তাহলে ওইটা এখন আপনার কাছে কি আসে? ইনপুট হিসাবে আপনি ইউজ করতেছেন। ইনপুট হিসাবে এখানে আসবে আর কি। হ্যাঁ, এখানে ইউজ করছেন। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে এটা। এইখানে আমরা কয়েকটা পয়েন্ট দেখেন বলা হচ্ছে যে ওয়ার্ক প্যাকেজ কি আর হচ্ছে অ্যাক্টিভিটি কি। হ্যাঁ, ওয়ার্ক প্যাকেজ হচ্ছে লোয়েস্ট লেভেল অফ ডাউন, বললাম না ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তাহলে এইটার লোয়েস্ট লেভেল, আপনি ধরেন এই একটা কাজ, এটাকে আপনি ভাঙতেছেন দুইটা ভাগে, ভাঙলেন, এখানে এদিকে গেলেন এদিকে গেলেন, ছোট ছোট ভাগ করতেছেন ধরেন। এই যে এইভাবে ভাঙতে ভাঙতে একটা লেভেলে গিয়ে আপনি আর ভাঙবেন না। হ্যাঁ, দেখা গেল এই লেভেলের পরে আপনি মনে করলেন যে আর আমি থার্ড লেভেলের পরে আর যাব না। এই যে এটাকে বলা হচ্ছে যে ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজ আপনাকে ওই পর্যন্তই নিয়ে যেতে হবে যেটা আপনি ম্যানেজ করতে পারবেন, হ্যাঁ, এরপরে আর আপনাকে নেওয়া যাবে না। এই ওয়ার্ক প্যাকেজটা কি? আউটপুট অফ ক্রিয়েট ডাব্লিউপিএস। ক্রিয়েট ডাব্লিউপিএসটা কি কেউ বলতে পারবেন? এখানে বললো আউটপুট অফ ক্রিয়েট ডাব্লিউপিএস, একটু চিন্তা করে বলেন তো যে ক্রিয়েট ডাব্লিউপিএসটা কি তাহলে? হ্যাঁ, এটা যদি আমি বলি, এটা হলো হ্যাঁ, ওই নেটওয়ার্কের সাবনেটিং করার মতো আর কি, ভেঙে 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 করা আর কি। হ্যাঁ, কিন্তু ক্রিয়েট ডাব্লিউপিএস বললাম, এটা কি? ওই যে এখানে বলছে আউটপুট অফ ক্রিয়েট ডাব্লিউপিএস, তাহলে ক্রিয়েট ডাব্লিউপিএসটা কি আসলে? এটা আমি শুনতে চাচ্ছিলাম যে এটা একটা হলো আইটিটিও। ডিটেলস অফ ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা আমরা এখানে আইটিটিও, এই আইটিটিও থেকে চেক একটা করলাম। আউটপুট বের হবে। তাহলে কোন আউটপুটটা বের হবে? ওয়ার্ক প্যাকেজ বের হবে এখান থেকে। হ্যাঁ? আচ্ছা, ওয়ার্ক প্যাকেজটা কিসের পার্ট? এটা হলো স্কোপ ম্যানেজমেন্টের পার্ট। আর ওয়ার্ক প্যাকেজ আর ক্রিয়েটেড বিফোর অ্যাক্টিভিটিস, মানে দেখেন বিফোর অ্যাক্টিভিটিস এর আগে যেটা, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। এই এই দুটো একটু ভালো করে বুঝবেন, এখান থেকে অনেক সময় কোশ্চিন হয় আর কি। হ্যাঁ, আর অ্যাক্টিভিটি কি? ওয়ার্ক প্যাকেজ ইজ ডিকম্পোজড টু ফর্ম অ্যাক্টিভিটিস। এখন যদি আমি বলি যে এইটা হলো আপনার ওয়ার্ক প্যাকেজ, এই ওয়ার্ক প্যাকেজটাকে এখন আপনি আবার ভেঙে আপনি অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাক্টিভিটিস বানাবেন। এখান থেকে মনে করেন এক, তারপরে দুই, এভাবে তিন, এভাবে আপনি অ্যাক্টিভিটি রেডি করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। ডিফাইন অ্যাক্টিভিটিজ, এটা ছিল কি ক্রিয়েট ডাব্লিউপিএস হচ্ছে এর আইটিটিও, আর এটা হলো ডিফাইন অ্যাক্টিভিটিজ। এই যে আমরা দেখলাম ডিফাইন অ্যাক্টিভিটিজ এর আউটপুট হলো অ্যাক্টিভিটি, ওই যে আমরা অ্যাক্টিভিটি লিস্ট দেখলাম, এর একটা আউটপুট পাবো। এরপরে বলতেছে যে ডিফাইন্ড অ্যাজ এ পার্ট, এটা হচ্ছে স্কোপের আর এটা হচ্ছে শিডিউলের। অ্যাক্টিভিটিজ আর ক্রিয়েটেড আফটার ওয়ার্ক প্যাকেজ আর ক্রিয়েটেড। আপনি ওয়ার্ক প্যাকেজ ক্রিয়েট না করে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারবেন না। মানে যেহেতু এটা বাই ডিফল্ট
ওয়ার্ক প্যাকেজ হচ্ছে স্কোপে, তাহলে স্কোপে ওটা আগে হবে আর অ্যাক্টিভিটি পরে হবে। এখানে জাস্ট একটু একবার দুইবার আপনারা দেখলেই এই কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখবো। এখানে অনেকগুলা নতুন জিনিস পেয়েছি আমরা। দেখেন ইনপুটে কোনো নতুন কিছু নাই, ইনপুটে সব আপনাদের ফ্যামিলিয়ার। এইখানে এটা আপনারা জানেন, এক্সপার্ট জানবেন, ডিকম্পোজিশনে জানেন, ছোট ছোট ভাগ করে করা, মিটিং জানেন, এটা জানেন না, এটা আমরা দেখবো এখন। এইখানে দেখেন অনেকগুলা নতুন জিনিস পাওয়া গেছে এবং আউটপুট অ্যাক্টিভিটি লিস্ট পাচ্ছেন। কি অ্যাক্টিভিটি লিস্ট, এটা সম্পর্কে জানবো। অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস কি, মাইলস্টোন লিস্ট কি, চেঞ্জ রিকোয়েস্টটা আমরা জানি যে কেউ যদি কোনো চেঞ্জ রিকোয়েস্ট দেয় সেটা এখানে আসবে। আর আপডেট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, এখানে শিডিউল বেসলাইন আমরা আপডেট করব, কস্ট বেসলাইন আপডেট করব। এখন আমরা এর ডিটেলস এক্সপ্লানেশনে যাব। রোলিং ওয়েব প্ল্যানিং, তাহলে এটা কি বলছে দেখেন, ওয়েবের আমরা যদি এই সমুদ্র এই ফিগারটা একটু দেখি, দেখেন তো এখানে কি হচ্ছে যে ঢেউ কি সব এট এ টাইম আসে? এট এ টাইম কিন্তু আসে না। এটা কিন্তু দেখেন যে রোলিং হচ্ছে, মানে একটা আসতেছে, আবার কিছুক্ষণ বিরতি দিয়ে আরেকটা আসতেছে, আবার কিছুটা গ্যাপ দিয়ে আরেকটা আসতেছে। হ্যাঁ, এরকম ভাবে আপনাকে এইটা চিন্তা করতে হবে। তাহলে এখানে বলতেছে কি দেখেন যে রোলিং ওয়েব প্ল্যানিং ইজ ইটারেটিভ প্ল্যানিং টেকনিক। এটা একটা ইটারেটিভ প্ল্যানিং টেকনিক, মানে বারবার আসবে আপনার। হ্যাঁ, এটা বারবার আসবে। আর আর হচ্ছে কি আপনাকে সব সময় কাজ করতে হবে কোনটা নিয়ে আগে কাজ করবেন। ধরেন প্রজেক্টের কাজ তো আপনার অনেক কাজ, তাই না? আপনার ধরেন আমি যদি এই যে জায়গাটা দেখি 5 ইয়ার্স এর একটা প্রোগ্রাম, 1 2 3 4 5, এখন আপনি যদি এই 5 বছরের প্ল্যানিং একবারে করেন তাহলে এটা কি আসলে আপনার পারফেক্ট হবে? কারণ একটা কাজ লাগবে আমার 5 বছর পরে। আপনি 5 বছরের কাজটা এট এ টাইম আপনি প্ল্যানিং করা শুরু করলেন, তাহলে হবে না। মানে বলতেছে কি নিয়ার টার্ম, মানে যেটা আগে লাগবে আপনার সেইটার প্ল্যান ডিটেল আকারে করতে হবে। তার মানে কি দেখেন এখানে আপনার 5 ইয়ার্স আছে, 1 2 3 4 5, দেখেন এখানে বলা হচ্ছে যে এইটা হচ্ছে আপনার 1 ইয়ারের কাজ। তাহলে এই প্রথম বছরে যে কাজটা করতে হবে, যে কাজগুলা লাগবে, সেই কাজের প্ল্যান আপনাকে ডিটেলস করতে হবে। এবং দ্বিতীয় বছরের কাজটা গিয়ে আবার এইটার পরে করতে হবে, এট এ টাইম আপনি করবেন না। আবার 4 বছর, 4th ইয়ার এবং 5th ইয়ারে গিয়ে আবার এটা করবেন। এইখানে এই ছবিতেও দেখেন যে প্ল্যান, আপনি ডিটেল প্ল্যান করবেন, এটা আপনার এখন প্রেজেন্ট বা এখন আপনি করছেন সেইটা। এরপরে আপনাকে পরবর্তী যেটা আসবে সেটা পরবর্তীতে করতে হবে। সেইটাই বোঝাচ্ছে যে এখানে ওয়েব প্ল্যানিং বলছে এই কারণে যে দেখেন এই ওয়েবটা সবার আগে আসছে, এটা এই প্ল্যানটা আপনাকে আগে করতে হবে। এরপরে বিরতি দিয়ে আবার এই ওয়েবটা আসতেছে, তাহলে এইটার আপনাকে আবার বিরতি নিতে হবে, এইটার আবার ডিটেল প্ল্যান করতে হবে, তারপরে আবার এটার ডিটেল প্ল্যান করতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে প্ল্যান করতে হবে, যেটা নিয়ে আপনি প্রথমে কাজ করবেন। নিয়ার টার্ম প্ল্যান যেটা হবে সেটা নিয়ে ডিটেল প্ল্যান করতে, এটা কি বলা হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা সবাই ক্লিয়ার যদি না হন আমাকে বলবেন। হ্যাঁ, মানে আপনার প্রজেক্ট যদি লং টার্ম হয়, 1 2 3 4 5 ইয়ার্স ব্যাপী হয়, তাহলে সবগুলা প্ল্যান এট এ টাইম করা যাবে না। কোন প্ল্যানটা আপনি ডিটেল আকারে করবেন, যেটা আপনাকে নিয়ার টার্ম মানে এখনই যেটা নিয়ে কাজ করতে হবে, বা 1 বছরের মধ্যে, 6 মান্থের মধ্যে এটা করতে পারেন। হ্যাঁ, এবং এমন করতে পারেন আপনি যে 2 3 4 5 ইয়ার্স এর হাই লেভেলের প্ল্যান আপনি করতে পারেন, কিন্তু ডিটেল প্ল্যান করতে পারবেন না। ডিটেল প্ল্যান করলে ওই 5 বছর যখন আসবে তখন দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরস এখানে অ্যাড হবে, হয়ে আপনার ওই প্ল্যান আর কাজ করবে না। তখন নতুন করে আবার আপনাকে প্ল্যান করতে হবে। ফলে ইনিশিয়ালি যে আপনি প্ল্যানটা করছিলেন ওটা আপনার গার্বেজ হবে, এবং আপনি যে টাইমটা স্পেন্ড করছিলেন ওটা ওয়েস্টেজ অফ টাইম হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে নিয়ার টার্ম যেটা আছে সেইটা নিয়ে ডিটেল প্ল্যান করতে হবে। এটাই হচ্ছে রোলিং ওয়েব প্ল্যানিং। ক্লিয়ার? যদি বুঝতে কারোর একটু ক্লামজি মনে হয় তাহলে আবার জিজ্ঞেস করবেন আর কি। এই রিলে ওয়েব প্ল্যানিং এর মানে আপনার বেনিফিটটা কি হবে? ম্যানেজিং আনসার্টেনিটি, ওই আনসার্টেনিটি আপনার ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন, যেহেতু আপনি নিয়ার টার্মটাকে ডিটেল প্ল্যান করতেছেন আর পরের গুলাকে হাই লেভেল প্ল্যান করতেছেন। ফলে কি হবে, আনসার্টেনিটিটা এখানে একটা রিমুভ হয়ে যাবে এবং ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন। হেল্পিং প্রজেক্ট স্টেক হোল্ডার সি দ্য হোল পিকচার ইভেন ইফ ডোন্ট হ্যাভ দ্য ডিটেল। আপনি পিকচারটা জানতে পারবেন, যে আপনার স্টেক হোল্ডারদেরকে দেখাতে পারবেন যে আপনার কি করতে হবে, যে হ্যাঁ আমার
এই ইনিশিয়ালি এই ডিটেল প্ল্যান, আর পরবর্তী ইয়ারগুলা বা পরের পরের প্রজেক্টের জন্য আমার এই প্ল্যান করতে হবে। রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ আপফ্রন্ট প্ল্যানিং, হ্যাঁ, আপনাকে ওই যে সবগুলা যে একসাথে আপনি অ্যাট এ টাইম করতে চাচ্ছেন, ওই আপফ্রন্ট প্ল্যানটিকে সে রিডিউস করবে, মানে নিয়ার টার্ম গুলা নিয়েই সে কাজ করবে আর কি। এটাই হচ্ছে রোলিং ওয়েভ প্ল্যানিং এর মেন ইস্যু। আমরা এবার যাব হচ্ছে যে আমরা দেখলাম যে আউটপুটে আমরা কি পাইলাম। রোলিং ওয়েভ প্ল্যানটা কি ছিল? এটা হলো টেকনিক। আমরা যে এখানে যদি যাই দেখবো যে টুলস অ্যান্ড টেকনিক্স, না টেকনিক একটা, এই টেকনিক ফলো করে আপনাকে এই আউটপুট গুলা রেডি করতে হবে। এবার আউটপুটে আমরা যাব। আউটপুটে অ্যাক্টিভিটি লিস্ট। অ্যাক্টিভিটি লিস্টটা ইজি জিনিস, মানে আপনি কি কি অ্যাক্টিভিটি আপনাকে এখন করতে হবে। ধরেন আপনি এই যে প্রজেক্ট করবেন বা এই প্রজেক্টের আন্ডারে কি কি অ্যাক্টিভিটি আপনাকে নিতে হবে। দেখেন আমরা এখানে অ্যাক্টিভিটি লিস্টের মধ্যে দেখাইছি, একটা আইডি দিছেন, এই আইডিটা আপনার নাম দিছেন আপনি এ, আপনি ইও ইউজ করতে পারেন বি সি ডি, এভাবে অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি হতে পারে, সাব অ্যাক্টিভিটি হতে পারে, আবার মেন অ্যাক্টিভিটি, এভাবে আপনি অ্যাক্টিভিটি লিস্ট পাবেন যে কি কি অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে। এই অ্যাক্টিভিটি লিস্ট আপনি কোথা থেকে পাইলেন? ও যে আপনি আগে রিকোয়ারমেন্ট কালেক্ট করছেন, ওখান থেকে ডাব্লিউপিএস করছেন, ওখান থেকে ওয়ার্ক প্যাকেজ পাইছেন, ওয়ার্ক প্যাকেজ থেকে এখন আপনি কি করতেছেন, অ্যাক্টিভিটি লিস্ট তৈরি করলেন। আচ্ছা, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস আবার কোনগুলা? এই অ্যাক্টিভিটি লিস্টকে আপনি যদি শুধু এইভাবে ডিফাইন করেন যে আমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তাহলে কিন্তু এটা নিয়ে একসময় আপনি ঝামেলায় পড়তে পারেন। তাহলে কি করতে হবে? এটার সাথে একটা আইডি দিতে হবে, মানে এটা মার্ক, রিমার্কেবল একটা কোনো কিছু, যে আপনি যেন ইজিলি বুঝতে পারেন হ্যাঁ এই অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটি আইডি দিয়ে তাকে আপনি সব জায়গায় চিনবেন। এরপরে বলতেছে এই অ্যাক্টিভিটিটা শেষ করতে আপনার কতদিন লাগবে। আপনি ধরেন 3 ডেজ বললেন। এই অ্যাক্টিভিটিটার সাথে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, মানে এই অ্যাক্টিভিটিটা কোনো একটা আরেকটা অ্যাক্টিভিটির সাথে ডিপেন্ডেন্সি কিনা। যেন সাব অ্যাক্টিভিটি বলছে, তার মানে কি ডিপেন্ডেন্সি আছে। এইভাবে আবার বলতেছে এই অ্যাক্টিভিটিটার ওনার কে, মানে কে করবে। এই যে এইভাবে যে আপনার অ্যাক্টিভিটি লিস্টের বাইরের যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলাকেই বলা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস। তার মানে আমরা অ্যাক্টিভিটি লিস্ট পাইলাম প্রথমে যে কি কাজ করতে হবে, এবং এই কাজের পরে আবার আপনাকে একটা নাম্বার দিতে হবে এটাকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন জায়গায়। এইটা কতদিনে করতে পারবেন, এটার কোনো সাকসেসর বা প্রিডিসিসর কিনা আছে কিনা, মানে ডিপেন্ডেন্সি যেটা, তারপরে এটা ওনার কে, এই যে আদার্স যে প্যারামিটার গুলো, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস। আচ্ছা, এবার বলতেছে মাইলস্টোন কি। মাইলস্টোন কি কেউ বলতে পারবেন? এটা তো আমরা সবার বোঝার কথা, আমাদের আইটি প্রজেক্ট নিয়ে যারা কাজ করি, মাইলস্টোনটা কি আসলে? টাইমলাইন। টাইমলাইন, গুড। টাইমলাইন, কিন্তু কিসের টাইমলাইন? ধরেন আমি যদি মেট্রো রেলের প্রজেক্ট বলি, হ্যাঁ, তাহলে এখানে ধরেন আপনাকে বলা হলো যে এটার মাইলস্টোন কোন কোনগুলা মাইলস্টোন ছিল বলেন। প্রথমে তাকে কি করতে হয়েছে? নুরি ভাই, মাইলস্টোনটা এরকম হতে পারে যে আপনি অনেকগুলো টাস্ক দিয়ে রাখবেন এবং এটার একটা মাইলস্টোন থাকবে। হ্যাঁ, অনেকগুলো টাস্কের একটা করে মাইলস্টোন থাকবে। অনেকগুলো টাস্ক আমি কেন বললাম টাস্ক? আমি টাস্ক বলে তো শেষ করতে পারতাম, আমি কেন মাইলস্টোন কথাটা ইউজ করলাম? কোন টাস্কটা কখন শেষ হবে এইটার একটা আমাদের একটা হ্যাঁ এই টাইমে এই মাইলস্টোনটা হবে, এই মাইলস্টোনে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে একটা ঠিক আছে, কিন্তু আমরা ওটাকে মাইলস্টোন কেন বললাম? আমি তো টাস্ক বলে শেষ করতে পারতাম যে এই টাস্ক আমাকে করতে হবে। না, ডেলিভারেবলের জন্য এই মাইলস্টোনটাকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে কাছাকাছি যাচ্ছেন। হ্যাঁ, ডেলিভারি পয়েন্ট। এখন কেন ডেলিভারি, এটা কেন স্পেশাল টাইপের ডেলিভারি কেন হলো, ওইটাই এখানে বলছে। দেখেন, সিগনিফিকেন্ট পয়েন্ট অর ইভেন্ট ইন এ প্রজেক্ট, এটা একটা সিগনিফিকেন্ট পয়েন্ট বা ইভেন্ট। আপনি অনেকগুলা কাজ করবেন, কিন্তু সব কাজ কিন্তু আপনি স্টেক হোল্ডারের কাছে কনভে করবেন না, তাই না? আপনি ধরেন ওই মেট্রো রেল করতে গিয়ে আপনি দেখা গেলো কোনো জায়গায় একটা কোন একটা ব্যারিয়ার ছিল, একটা দোকান পড়ছে রাস্তায়, ওটা আপনি সরাই দিচ্ছেন। ওইটা আপনার স্টেক হোল্ডারকে, প্রাইম মিনিস্টারকে জানানোর কোনো দরকার নাই। কিন্তু প্রাইম মিনিস্টারকে আপনি বললেন যে 377টা পিলারের মধ্যে আমার ফার্স্ট নম্বর পিলার হয়ে গেছে।
আপনাদের কি মনে আছে যখন পদ্মা সেতু হয়, প্রথম পিলারটা যখন ওঠে তখন এটা নিয়ে একটা সবার মধ্যে একটা খুব ভালো ফিল কাজ করছে না, যে প্রথম পিলারটা আমাদের দাঁড়ায় গেছে। এই যে এটা একটা মাইলস্টোন, মানে একটা এমন একটা ইভেন্ট, এটাও কিন্তু একটা টাস্ক, কিন্তু এটাকে আপনি মাইলস্টোন হিসাবে ট্রিট করতেছেন, একটা স্পেশাল ইভেন্ট, যেটা সব স্টেক হোল্ডারের আপনার নজর থাকবে ওইদিকে যে এই কাজটা হলো কিনা। এটা যদি হয় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ আমরা শেষ করতে পারলাম। মানে আপনি এখানে একটা সিরিমনি টাইপের কিছু করবেন, হ্যাঁ, সমস্ত কি স্টেক হোল্ডারদেরকে নিয়ে আসবেন, হ্যাঁ আমরা এই মাইলস্টোনটা করলাম, এই মাইলস্টোন করলাম, এই মাইলস্টোন করলাম, দেন মাইলস্টোন 1, মাইলস্টোন 2, মাইলস্টোন 3, এর মাঝে কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটিস থাকতে পারে। ওইসব অ্যাক্টিভিটিসকে কিন্তু আপনি কনসিডার করেন নাই, আপনি মাইলস্টোন গুলাকে কনসিডার করছেন, মানে যেটা নিয়ে আপনি স্টেক হোল্ডারদের কাছে আপনি এটাকে এক্সপ্লোর করবেন বা আপনি বলবেন। আপনাকে যদি কেউ বলে মাইলস্টোনকে, আপনি বলবেন এটা সিগনিফিক্যান্ট ইভেন্ট, যেখানে আমরা সমস্ত স্টেক হোল্ডারদের, অ্যাটলিস্ট কি স্টেক হোল্ডারদের কাছে আমরা এটা এক্সপ্লোর করবো যে আমরা এই কাজটা কমপ্লিট করছি বা এই মাইলস্টোনটা আমরা এই টাইমে শেষ করব, এটাই হচ্ছে মাইলস্টোন। অ্যাট্রিবিউটটা কি কেউ বুঝতে পারছেন? একটু বলবেন অ্যাট্রিবিউটটা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা? নুরি ভাই আরেকবার বলেন। অ্যাট্রিবিউট, অ্যাক্টিভিটিস এটা কি? হ্যাঁ, এইটাই আরেকবার বলেন। এটা আমি এই জন্যই ধরলাম যে আপনারা এটা ক্লিয়ার হয়েছেন কিনা। অ্যাক্টিভিটি লিস্টটা তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অ্যাক্টিভিটি লিস্টটা যদি ক্লিয়ার হয় মানে কি 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 টাইপ অ্যাক্টিভিটি আমাকে করতে হবে, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি লিস্ট। এখন এই অ্যাক্টিভিটিকে যদি আপনি কোনো কিছু না দেন, খালি খালি লিখে রাখেন যে আহ, আপনি মনে করেন একটা কাজ বললেন যে এই কাজটা করো, এই কাজের কোনো নাম্বার দিলেন না, তাহলে এই কাজটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন বা এটাকে আপনি কিভাবে শেষ করবেন, এই কাজের সাথে অন্য কোনো কাজ কানেক্টেড কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, বুঝতে পারবেন এই কাজটা কে টেক কেয়ার করবে, কে প্রাইমারি রেসপন্সিবিলিটি নিবে, কে এটা ওনার, এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কে এটা দেখবে, দেখভাল করবে, কে এই কাজটা মনিটর করবে। এই যে আমরা অ্যাক্টিভিটির এগেইনস্টে যে প্যারামিটার গুলা সেট করতেছি বিভিন্ন, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস, মানে এই অ্যাট্রিবিউট গুলার উপরে বেস করে অ্যাক্টিভিটিটা মুভ করবে বা এটা কমপ্লিট হবে বা এটা নিয়ে আপনি যেটা বললাম যে আপনি এটা নিয়ে সে গো থ্রো করবে। আদার যে ফ্যাক্টর গুলো আছে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট। যেমন আমি বললাম যে এটাকে একটা অ্যাক্টিভিটি বললেন, যার নাম্বার দিলেন এই কাজটা করতে আমার 3 দিন লাগবে এবং এটার কোনো প্রিডিসেসর নাই বা এটা অন্য কাজের উপরে নির্ভরশীল নাই। কিন্তু এটার কে টেক কেয়ার করবে? প্রজেক্ট ম্যানেজার টেক কেয়ার করবে, প্রজেক্ট টিম হতে পারে। আচ্ছা, সাব আইটেমে আমি আরেকটা প্রজেক্ট অ্যাক্টিভিটি পাইলাম, এই অ্যাক্টিভিটিটা করতে আমার 4 দিন লাগবে এবং এখানে বলতেছে কি দেখে নেন, প্রসিডিং মানে অ্যাক্টিভিটিস, প্রিসিডিং অ্যাক্টিভিটিস মানে এটা কমপ্লিট না করে আপনি বি করতে পারবেন না। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে ডিপেন্ডেন্সি আসলো, এরকম এটা কে করবে? টিম মেম্বার করবে। এই যে এই ফ্যাক্টর গুলা অ্যাক্টিভিটি লিস্ট সহ যে ফ্যাক্টর গুলা এখানে পাওয়া যাচ্ছে এটা হলো অ্যাট্রিবিউটস। আর মাইলস্টোনটা তো আমরা বললামই। এবার আমরা আরেকটা আইটিটিওতে যাব। এবার আমাদের সুলতান ভাই বলবেন যে এই সিকোয়েন্স অ্যাক্টিভিটিসটা আপনি একটু এক্সপ্লেন করেন আপনার মতো করে। সিকোয়েন্স অ্যাক্টিভিটিস এর জন্য আমাদের ইনপুট হিসেবে নিতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যার মধ্যে থাকবে হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, স্কোপ বেসলাইন। তারপর লাগবে প্রজেক্ট ডকুমেন্টস, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, যেটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে যেটা যে ইয়াটা পেয়ে গেছিলাম, এক্স্যাক্টলি, হ্যাঁ কিছুক্ষণ আগেই পাইলাম আমরা। হ্যাঁ, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাজাম্পশন লগ, যেটা আমাদের ইনিশিয়েশন ফেজে ছিল, হ্যাঁ প্রজেক্ট চার্টারের সাথে পেয়ে অ্যাজাম্পশন লগ। গুড তারপর গুড। মাইলস্টোন লিস্ট আর ইএফ আর ওপি গুলোর মধ্যে থাকে। এখন টুলস এন্ড টেকনিকের ক্ষেত্রে হচ্ছে প্রিডিসেন্স, ডায়াগ্রামিং মেথড, ডিপেন্ডেন্সি ডিটারমিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, লিডস অ্যান্ড লেগস, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তো আউটপুট হিসাবে আমরা পাবো হচ্ছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম এটা নতুন আমাদের কাছে। হ্যাঁ, আর এটা পুরাটাই নতুন, বলেন। হ্যাঁ, প্রজেক্ট ডকুমেন্ট আপডেটস,
এখানে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাজাম্পশন লগ এন্ড মাইলস্টোন লিস্ট। ওকে, এখানে এখানে দেখেন মজার বিষয়, দেখেন এই যে এইগুলা আপনি এই প্রজেক্ট এক্সপার্ট ডকুমেন্ট জাজমেন্ট গুলা নাই। ইনপুট হিসাবে ইউজ হচ্ছে, আবার কিন্তু আউটপুটও হচ্ছে। কেন হচ্ছে বলেন তো? কারণ এইগুলো আমাদের আগেই তো এগুলো প্রি ডিফাইন করা আছে। হ্যাঁ, এগুলো তো মানে অ্যাক্টিভিটি লগ, তারপর অ্যাজাম্পশন লগ, এগুলো তো প্রজেক্ট চার্টারের সাথেই মানে তৈরি করা। হ্যাঁ, এগুলো তার কোনো চেঞ্জ হচ্ছে না। না, কিন্তু আবার দেখেন এখানে ইনপুটও হচ্ছে আবার আউটপুটও হচ্ছে। কেন হচ্ছে? আউটপুট আবার কেন হবে তাহলে? কনফিউশন। এটাই হলো এই যে বলতেছে কি যে আপনি অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস এর আগের আইটিটিওতেই পাইলেন, তাই না? কিন্তু এই সিকুয়েন্স অ্যাক্টিভিটি করতে গিয়ে এটা কিন্তু আবার আপনার চেঞ্জ হতে পারে। ওই যে ডিপেন্ডেন্সি প্লাস হলো যে আমি বললাম যে আদার যে প্যারামিটার অ্যাট্রিবিউট গুলো আছে বিভিন্ন, দেখা গেল যে আপনি এটার জন্য 2 দিন ফিক্স করলেন, ওটার জন্য 3 দিন, এটা আগে শুরু করতে হবে, এটা পরে শুরু করতে হবে, এরকম অনেক অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গেল যে আপনাকে ওই অ্যাট্রিবিউটসটা আবার আপডেট করা লাগতে পারে। অ্যাক্টিভিটি লিস্টও আবার চেঞ্জ হতে পারে, মাইলস্টোন লিস্ট চেঞ্জ হতে পারে, যে কারণে আপনাকে এটা আবার আউটপুট হিসেবে এখানে দিচ্ছে তারা। যদি কোনো চেঞ্জ হয় তাহলে আপনাকে আবার এটা আপডেট করতে হবে। ক্লিয়ার? তো এটা একটু এখানে অনেক কিছুই নতুন, আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখব। এখানে আমরা জাস্ট একটু দেখি, পরবর্তীতে আমরা দেখব অ্যাক্টিভিটি এ। এটা হলো অ্যাক্টিভিটি এ, এটা অ্যাক্টিভিটি বি। আমরা দেখব ফিনিশ টু স্টার্ট। হ্যাঁ, আমরা পরবর্তীতে এটা দেখব, জাস্ট একটু পড়ে যাই। অ্যাক্টিভিটি এ স্টার্ট টু স্টার্ট, অ্যাক্টিভিটি বি মানে অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি বি, এটা হলো ফিনিশ টু ফিনিশ। আবার হচ্ছে অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি বি, এটা হলো স্টার্ট টু ফিনিশ। এটা একটা মানে আপনার একটা লজিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারেন, আমরা পরবর্তীতে আলাপ করতেছি। এই যে দেখেন প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথড আপনি দেখলেন, হ্যাঁ, এই যে এখানে এটাকে আমরা দেখেন বলতে এখান থেকে স্টার্ট করলেন, এরপরে অ্যাক্টিভিটি 1 দিলেন, এখানে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 6, এখানে যে এন্ড করলেন। এখন আপনার কোশ্চিন হতে পারে যে 1 2 3 এখানে 3 হলো না কেন, এখানে কেন 3 হলো? হ্যাঁ, আবার এখানে 4 5 আমি এখানে না দিয়ে এখানে দিলাম কেন? এই কোশ্চিনের ভ্যালিডি হলো যে এটা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে প্যারামিটারের উপরে বেস করে আপনাকে এটা বসাতে হবে। ওটা আমরা পরবর্তী সেকশনে দেখবো আর কি। এখন দেখেন যে এটা ভালোভাবে বোঝার জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি প্রথমে কনসিডার করেন অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি, দেখেন এইভাবে এটা এদিকে রো দিয়েছে, তার মানে কি বলতেছে এইটাতে দেখলে আপনি ক্লিয়ার হবেন। এটা হলো যে ফিনিশ টু স্টার্ট, মানে টাস্ক ওয়াই ক্যান নট স্টার্ট আনলেস টাস্ক এক্স ফিনিশ ইটস টাস্ক। এটা বুঝতে পারছেন? মানে এখানে বলতেছে অ্যাক্টিভিটি বি শুরু হবে না যদি না অ্যাক্টিভিটি এ শেষ হয়। এটা কি ক্লিয়ার? সবার আগে দেখেন, একটা ক্লিয়ার হলেই সবগুলা ক্লিয়ার হবে। আর যদি একটার মধ্যে ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনার অন্যগুলাতেও ঝামেলা হবে। আমি বলতেছি দুইটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি এ আর অ্যাক্টিভিটি বি। এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি বিটা আপনি শুরু করতে পারবেন না, মানে দুইটা কাজ এখানে, তাহলে বি কাজটা আপনি শুরু করতে পারবেন না যতক্ষণ না আপনি এ কাজটা শেষ করবেন। এই যে এখানে থেকে বলে দিচ্ছিলেন ফিনিশ, আর এটা হলো স্টার্ট। এটা ক্লিয়ার হয়েছে আপনার? কেউ একজন বলেন ক্লিয়ার হয়েছে ক্লিয়ার, কিনা? ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার যদি হয়ে থাকে এবার আপনি তাহলে উদাহরণ দেন, কি হোক, আপনি যে কোনো উদাহরণ দেন যে দুইটা কাজের ওইটা না শেষ হওয়া পর্যন্ত এই কাজটা আপনি শুরু করতে পারবেন না। আপনি রিয়েল লাইফ হতে পারে, প্রফেশনাল লাইফে, যে কোনো একটা এক্সাম দেন তো আপনি দেখি। এটা হচ্ছে পুকুর। যেমন পুকুরে আপনি প্রথমে মাটি কাটতে হবে, মাটি কাটা শেষ হলে তারপর পানি দিয়ে পুকুরটা রেডি করবেন। হ্যাঁ, আগে তাহলে তো এখানে পানি আপনার দেওয়া যাবে না। অ্যাক্টিভিটি এ কোনটা আর অ্যাক্টিভিটি বি কোনটা আপনি বলেন। আপনার হয়েছে এটা অ্যাক্টিভিটি কিন্তু। হ্যাঁ, অ্যাক্টিভিটি এ হচ্ছে মাটি মাটি কাটা, হ্যাঁ, আর আর অ্যাক্টিভিটি বি হচ্ছে পানি ভরানো। পানি বাড়ানো, গুড। এই তো উনি রিয়েল লাইফ দিয়ে দিচ্ছে, দেখেন সুন্দর সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছেন। না আগে পুকুর না কাটি তো আপনি সমতলের উপর পানি ঢাললে কি পুকুর হবে? হবে না তো, ওটা তো ফ্লাডেড হয়ে যাবে, তাই না? তার মানে কি আগে আপনাকে অ্যাক্টিভিটি এ শেষ করতে হবে, পুকুর কাটা শেষ করতে হবে, তারপরে অটোমেটিক্যালি যদি পানি না আসে আপনাকে বাইরে থেকে পানি দিতে হবে। তাহলে উনি সুন্দর এক্সাম্পল, আমরা যেহেতু সবাই আইটি পিপুল, এখানে দেখেন সুন্দর একটা দেওয়া আছে যে ইনস্টলিং দ্য অপারেটিং সিস্টেম অন এ পিসি
ক্যান নট স্টার্ট আনটিল দ্য পিসি হার্ডওয়্যার ইজ অ্যাসেম্বলড। আমরা যদি আমাদের ওই হার্ডওয়্যার যদি ধরেন আপনি ব্র্যান্ড কম্পিউটার বলেন বা ডেস্কটপ বলেন, আপনাকে তো আগে মাদারবোর্ডের সাথে সবগুলা কানেক্ট করতে হবে, রাইট? কানেক্ট না করে আপনি কি হার্ড ডিস্ক না দিয়ে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন? পারবেন না। তার মানে কি আগে আপনাকে অ্যাসেম্বলটা শেষ করতে হবে। অ্যাসেম্বলটা শেষ করার পরে পরের কাজটা সেটা কি, যে আপনি এবার অপারেটিং সিস্টেম দিবেন। তাহলে ক্লিয়ার এটা? ওকে, এইবার দেখেন যে আমরা যদি এইটা বলি যে এইটা একজন বলেন, তাহলে এবার কে বলবেন? এটা ওপেন থাকলো, যে কেউ একজন বলেন, এইটা বলেন, এইটা কি কম্বিনেশন হবে? এইটা এটা কম্বিনেশন সবসময় পরেরটা আগে ধরবেন। এখানে দেখেন এটা কি বলছে, ফিনিশ টু ফিনিশ। তাহলে এখানে দেখেন ফিনিশ টু ফিনিশ মানে বলতেছে কি যে টাস্ক ওয়াই ক্যান নট বি ফিনিশড, যেহেতু দুইটাই ফিনিশ এখানে, তাহলে টাস্ক ওয়াই ফিনিশড হবে না যতক্ষণ না এক্স ফিনিশ হবে। মানে আপনি এটাকে ফিনিশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা ফিনিশ না হবে। তাহলে এটা এটা দেখেন তো কি এক্সাম্পল হতে পারে। মানে বলতেছে যে টাস্ক বি আপনি শেষ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এ শেষ না হবে। দুইটাই শেষ এখানে, ফিনিশ টু ফিনিশ। তার মানে টাস্ক বি শেষ করতে হলে আপনাকে টাস্ক এও শেষ করতে হবে। কি উদাহরণ হতে পারে বলেন তো? এটা সিরিজ লাইন হতে পারে। হ্যাঁ, সিরিজ লাইন, লাইটের সিরিজ লাইন থাকে না, যখন আপনার সিরিজ লাইনে তো পাশাপাশি দুইটা লাইট একসাথে জ্বলে, কোনো কারণে হ্যাঁ, যদি একটা অফ হয়ে যায় তখন কিন্তু পাশের লাইট তো জ্বলে না। পাশের লাইট মানে একটা অফ হয়ে গেলে পাশেরটা জ্বলতেছে না। জি জি, মানে একটার সাথে একটা ডিপেন্ডেন্ট আর কি। তার মানে কি ওইটা ওইটা ফিনিশ হলে তখন এটা ফিনিশ হচ্ছে। জি দুইটা একসাথেই চলে যাচ্ছে এরকম। জি, দুইটা এটা একসাথে জ্বলবে কিন্তু শুধু একটা জ্বলবে না, সিরিজ লাইন আর কি। শুধু একটা জ্বলবে না। জি এটা একটু কনফিউজিং আর কি। ধরেন আমি টাস্ক বি কে কনসিডার করলাম, টাস্ক বি শেষ হবে না যদি না এ শেষ হয়। ওইটা একটু কনফিউজিং মনে হচ্ছে আমার কাছে। এইখানে একটু দেখেন, আপনি একটা বই লিখতেছেন, মানে দেখবেন রাইটিং এ ডকুমেন্ট, হ্যাঁ, ইজ রিকোয়ার্ড টু ফিনিশ বিফোর এডিটিং দ্য ডকুমেন্ট ক্যান ফিনিশ। মানে এখন বলতেছে কি আপনি লিখতেছেন আর একজন এটা এডিট করবে, বা আমরা বলি না যে আপনার রিভিউ করে কোনো ভুল ত্রুটি থাকে কিনা সে দেখবে। তাহলে আপনি আপনি লিখাই শেষ করলেন না, তাহলে ও কি এডিটের কাজ শেষ করতে পারবে? জি না, এখানে জি না। কাজ কাজ আগে কোনটা শেষ করতে হবে? আগে শেষ করতে হবে তাকে লিখার কাজটা। লিখার কাজ কমপ্লিট হলে তারপরে না সে এডিট করবে, রিভিউ করবে, তারপরে যদি কোনো কারেকশন থাকে কারেকশন করবে। কিন্তু উনি লিখাই শেষ করলো না, আপনি বললেন যে আমার এডিট শেষ, তার মানে কি আপনি আপনার কাজ যথাযথভাবে করলেন না, আপনি প্রসেস মেনটেন করলেন না। ক্লিয়ার হয়েছে এটা? দেখেন ক্লিয়ার না হলে আবার বলবো আর কি। হ্যাঁ, যে আপনাকে একটা বই লিখতে দেওয়া হলো, এই বইটা আপনি লিখলেন, আর সাথে সাথে বলা হলো যে এই বইটা আরেকজন আপনার ভুল আছে কিনা কোনো প্রুফ রিড করবে আর কি। সে হলো সেকেন্ড পার্সন, তার কাজ হলো এটাকে চেক করা, দেখা। তা আপনি যদি লিখা শুরু না করেন ও কি দেখতে পারবে? দেখতে পারবে না। আবার আপনি যদি শেষ না করেন তাহলে কি ও শেষ করতে পারবে? পারবে না। তার মানে কি এখানে কয়টা ঘটনা ঘটছে দেখেন। আপনি আগে লিখা শুরু করবেন, লিখা শুরু করার লেখা শুরু করার পর মুহূর্ত থেকেই সে ওয়ান বাই ওয়ান পেয়ার প্রোগ্রামিং যদি কেউ করে থাকেন, দেখবেন যে একজন প্রোগ্রামিং লিখছে আরেকজন আবার আপনার সাথে সাথে দেখতেছে সে কি প্রোগ্রামিং লিখলো। এরকম করতে পারেন। তাহলে আবার অথবা আপনি এমন করতে পারেন, আমি আগে এক সপ্তাহ লিখে নিব, এক সপ্তাহ পরে উনি এডিট করবে বা রিভিউ করবে। এক সপ্তাহ আগে করবেন, এই যে ওইটাও নিয়ে আমরা দেখবো যে লিড অ্যান্ড লেগ আছে এখানে। তার মানে হলো যে আপনাকে আগে লেখার কাজটা শেষ করতে হবে, লেখার কাজ শেষ হলে তারপরে এডিটের কাজ শেষ হবে। তাহলে আপনি আগে এডিটের কাজ শেষ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত লেখার কাজ শেষ না হবে। আশা করি ক্লিয়ার। আপনারা পরে আবার একটু নিজে নিজে একটু দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে না। হ্যাঁ, এবার স্টার্ট টু স্টার্ট দেখেন কি বলতেছে। স্টার্ট টু স্টার্টে বলতেছে টাস্ক ওয়াই ক্যান নট বি স্টার্টেড আনটিল টাস্ক এক্স স্টার্টস। এখানে বলতেছে কি এটা কিন্তু সাকসেসর প্রিডিসেসর, এটা হলো প্রিডিসেসর, এটা হলো তার সাকসেসর। তাহলে কি বলতেছে যে এই ওয়াই
এটা আপনি স্টার্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এইটা স্টার্ট না হবে। ওই যে আপনি যেটা উদাহরণ দিলেন দুইটা বাল্বের, ওটা কিন্তু এইখানে হতে পারে কিভাবে, যে বাল্ব আপনার ওয়াই জ্বলবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাল্বের মানে তার প্রিডিসেসরটা যদি না জ্বলে। হ্যাঁ, এটা হতে পারে এখানে। তাহলে এটা কি বলতেছে, ওয়াই আপনার ততক্ষণ পর্যন্ত শুরু করতে পারবেন না, দুইটাই স্টার্ট টু স্টার্ট। তাহলে ওয়াই শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এক্স শুরু না হবে, মানে এক্স শুরু না করে আপনি ওয়াই শুরু করতে পারবেন না। তার মানে এটা সোজা মানে সহজ ভাষায় যদি বলেন, এটা হলো সাকসেসর, এটা প্রিডিসেসর। প্রিডিসেসর যদি আপনার না হয়, মানে এভাবে ধরতে পারেন, চিন্তা করতে পারেন আপনার বাবা ছেলে, বাবাই যদি না থাকে ছেলে কোত্থেকে আসবে? হ্যাঁ, এরকম কাজের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওয়াই কখনোই শুরু হবে না যদি না এক্স শুরু হয়। এখানে একটা উদাহরণ দিতে পারেন, লেভেল কনক্রিট ক্যান নট বিগিন আনটিল পোর ফাউন্ডেশন, মানে আপনি কনক্রিট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ফাউন্ডেশন শুরু না করবেন। ফাউন্ডেশনই আপনি শুরু করেন নাই, আপনি লেভেল কনক্রিট কিভাবে করবেন? হ্যাঁ, এই উদাহরণটা আপনার এখানে দিচ্ছি আর কি। আমার মনে হয় বাবা ছেলের এটা আপনি মনে রাখলে ইজিলি করতে পারবেন না, ওটা মনে রাখতে পারেন বা আপনাদের নিজেদের মতন করে আবার দেখতে পারেন। এবার দেন সর্বশেষটা, স্টার্ট টু ফিনিশ। তার মানে কি, ওয়াই ওয়াই কি ফিনিশ করা যাবে না, দেন টাস্ক ওয়াই উড নট বি এবল টু ফিনিশ আনলেস টাস্ক এক্স ইজ স্টার্টেড। এটা এখানে বলছিল যে আপনি শুরুই করতে পারবেন না, আর এখানে বলছে আপনি শেষ করতে পারবেন না যদি এটা শুরু না করেন। তাহলে এটার কি এক্সাম্পল হতে পারে দেখেন, এ নিউ অ্যাকাউন্টস পেয়েবল সিস্টেম হ্যাজ টু স্টার্ট, আপনাকে স্টার্ট করতে হবে বিফোর দ্য ওল্ড অ্যাকাউন্টস পেয়েবল সিস্টেম ক্যান নট বি শাট ডাউন। এটা কি বলেন, কেউ একজন বলেন দেখি, বুঝতে পারছেন কিনা? ভাই আমি একটু বলবো। হ্যাঁ বলেন, শিওর। আচ্ছা, আমাদের উইন্ডোজ 11 আসছে, যদি উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 যদি না চলে যেত তাহলে কিন্তু 11 আসতো না। এখানে কি বলতেছে, 11 কিন্তু হলো আপনার, আপনি বলেন 11 সাকসেসর না প্রিডিসেসর? 11 সাকসেসর। 11 সাকসেস, তাহলে আপনার প্রিডিসেসর কে যে কোনো একটা ধরেন, হয় 7 হ্যাঁ, ধরেন অথবা উইন্ডোজ 10 বলেন বা উইন্ডোজ উইন্ডোজ 10 ধরেন। হ্যাঁ, তাহলে আপনি কি 10.1 বলতেছেন, জি। তাহলে 10 আপনার কি হবে, যে 11 হলো আপনার সাকসেসর, 11 কি সাকসেসর শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 10টা আমরা ওয়ার সার্ভিস বন্ধ না করবো আর কি, সাপোর্ট না বন্ধ করবো। না করবো, রাইট। হ্যাঁ, আপনার এটা হতে পারে। হ্যাঁ, এই যে এরকম ভাবে আপনারা নিজেরা বানায় দেখতে পারেন আর কি। হ্যাঁ, তাহলে এইখান থেকে দেখেন সুন্দরভাবে লেখা আছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। সবসময় কনসিডার করবেন দুইটা টাস্ক, প্রথমটা হলো প্রিডিসেসর, এটা হলো সাকসেসর। তাহলে সাকসেসর আর প্রিডিসেসরের মধ্যে কি সম্পর্ক সেটা আবার এখানে বলে দিছে। এটা কি স্টার্ট টু স্টার্ট হবে, ফিনিশ টু স্টার্ট হবে, না ফিনিশ টু ফিনিশ হবে, না স্টার্ট টু ফিনিশ হবে? তাহলে সাকসেসরেরটা এই এই এদিকে যেটা সেটা হবে সাকসেসরের সাথে, আর এটা যেটা সেটা হবে আপনার প্রিডিসেসরের সাথে। তাহলে আপনাকে এখন বলতে হবে যে এইটা শুরু করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে। এখন এইভাবে আপনি যে কোনো ধরনের এক্সাম্পল আপনি আপনার মতন করে দাঁড় করাতে পারেন। একটু মনে হবে সবগুলা মিলাই যেতে পারে। এটা যদি একবার ঠান্ডা মাথায় আপনারা একটু দেখেন, দেখবেন যে খুব ইজি আর কি, আপনি তখন ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করা যায় এটা নেক্সট সেশনে আমরা আবার রিভিউ করব, আপনারা একটু বাসাতে দেখে নেন। ওকে, এবার দেখেন যে সিকোয়েন্স অ্যাক্টিভিটিজ এর মধ্যে আপনি যে সিকোয়েন্স করবেন, আমরা বলতেছি যে কোনটার পরে কোনটা করবেন, কোনটা করা উচিত, এই যে আপনি দিয়েছেন তার মধ্যে বলছে ম্যান্ডাটরি ডিপেন্ডেন্সিস। কিছু আছে ম্যান্ডাটরি ডিপেন্ডেন্সি আছে, যে আপনাকে এটা আগে করতেই হবে, এই ডিপেন্ডেন্সি যদি আপনি সলভ না করেন তাহলে এটা করতে পারবেন না। যেমন আগের এতে আমরা দেখলাম যে যদি আপনি ফাউন্ডেশন রেডি না করেন তাহলে আপনি কনক্রিট লেভেল করতে পারবেন না, তাহলে আগে আপনাকে ফাউন্ডেশনের কাজটা করতেই হবে, মানে ওইটা এক্সিস্টই করে না, তাহলে আপনি কিভাবে পরের কাজটা করবেন? এটাকে বলা হচ্ছে ম্যান্ডাটরি, যে এটা না করে আপনি মুভ করতে পারবেন না। কিন্তু ডিসক্রিশনারি মানে হচ্ছে যে আপনার অপশনাল বলতে পারেন, মানে হলো যে আপনি আহ, এটা যে একদম প্রিডিসেসর যে করতেই হবে এরকম না, আপনি অপশনাল, ওইটা রেখেও আপনি এটা শুরু করতে পারেন, এরকম টাইপের যদি কোনো, যেমন বেসড অন, এটাকে বলা হচ্ছে সফট লজিক, বেসড অন নলেজ অফ বেস্ট প্র্যাকটিসেস।
ইনভলভ ফিজিক্যাল লিমিটেশন, কন্ট্রাকচুয়াল অর লিগ্যাল অব্লিগেশন। আপনারা জাস্ট মনে রাখেন এটা যে ডিপেন্ডেন্সি ম্যান্ডেটরি হলো কি, যে ওটা অবশ্যই আপনাকে এটা ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, আর ডিসক্রিশনারিতে কি অপশনাল, আপনি না করেও আপনি প্যারালালি কাজ করতে পারবেন, এটাকে বলা হচ্ছে ডিসক্রিশনারি। হ্যাঁ, প্যারালালি এমন হতে পারে যে একদম প্রথম থেকেই প্যারালাল না হলেও একটা সার্টেন টাইম পর থেকে প্যারালালি আপনি করতে পারবেন। যেটা আমরা বললাম যে ধরেন আপনি এই যে ঘর রেডি করছেন, দেখা গেল ঘরের 4টা ওয়াল আছে, 4টা ওয়ালে আপনি সিমেন্ট দিয়ে রেডি করতেছেন, একটা হয়ে গেল ওটাকে আপনি কালার করলেন, তাহলে আরেকটা আপনি সিমেন্ট দিচ্ছেন, আবার ওইটা হয়ে গেল ওটাকে কাজে, প্রথমটার পরে আপনি প্যারালালি কাজ করতে পারতেছেন। এমন না যে 4টাই করার পরে আপনাকে করতে হচ্ছে। তো এরকম একটা হলো ম্যান্ডেটরি। জি এই ক্ষেত্রে কি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের উদাহরণ দিতে পারি না? ধরেন আমার হ্যাঁ, বলেন তো ডাটাবেস সফটওয়্যার, আমরা তো ডাটাবেস আমার ডাটাবেসের কাজটা হ্যাঁ। একসাথে কিন্তু থাকলো, ইন দ্য মেইন টাইম সিমিলারলি আমি আমার কন্টেন্টের কাজটা একটা ডিজাইন করা শুরু করলাম। এক্স্যাক্টলি, ডাটাবেজের কাজ এই দুটো আমরা আপনি করছেন, এখন প্যারালালি আপনি এখানেও করলেন। হ্যাঁ, এটাও হয়। করলাম, আমি এদিকে করলাম। রাইট রাইট, যেমন এখানে দেখুন, এখানে ওই যে উদাহরণ দিছে, যে আমি দিচ্ছি কেন, যে ওই আপনার পিএম বুক 6 যে ধরনের এক্সাম্পল দিছে আপনারা একজন ইজিলি বের করতে পারেন, এই কারণে আমি এই উদাহরণগুলো দিচ্ছি আর কি। যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক শুড স্টার্ট আফটার ফিনিশিং দ্য প্লাম্বিং ওয়ার্ক, মানে প্যারালালি আপনি করতে পারেন। আবার এমন হতে পারে প্যারালাল না করে আপনি ওটা শেষ হওয়ার পরেও করতে পারেন। এটা কি বলা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস আর ইন্টারনাল ডিপেন্ডেন্সি। এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস কি, যে এটা আপনার আপনার ধরেন আপনি একটা সফটওয়্যার তৈরি করতেছেন, এটার একটা হার্ডওয়্যার লাগবে যেটা আপনাকে বাইরে থেকে আনতে হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সিস। আর ইন্টারনাল ডিপেন্ডেন্সিস কি, দ্য টিম ক্যান নট টেস্ট এ মেশিন আনটিল দে অ্যাসেম্বল ইট, মানে আপনার কাছে সবকিছু চলে আসছে, এখন এটা আপনি অ্যাসেম্বল না করা পর্যন্ত আপনি টেস্ট করতে পারবেন না। এটা হচ্ছে কি ইন্টারনাল ডিপেন্ডেন্সিস। হ্যাঁ, এই ডিপেন্ডেন্সিগুলো জাস্ট আপনি একটু নলেজে রাখা, এগুলো এমন না যে করে এক্সামে আসবে বা কোনো কিছু আসবে এরকম না, জাস্ট একটু নলেজে রাখলেন যে ম্যান্ডেটরিটা শেষ না করে আপনি অন্যটা করতে পারবেন না। ডিসক্রিশনারি মানে হলো যে একটা সার্টেন টাইম পরে আপনি প্যারালালি করতে পারবেন। এক্সটার্নাল হলো বাইরের থেকে কোনো একটা ফ্যাক্টর যেটা ডিপেন্ড করতে হবে, সেটা আপনার সবসময় কন্ট্রোলের মধ্যে থাকতেও পারে নাও পারে, এই জন্য আপনাকে ক্লোজলি মনিটর করতে হবে, সাপ্লাই চেইন মেনটেন করতে হবে, না হলে প্রজেক্টে হ্যাম্পার হতে পারে। আর ইন্টারনাল ডিপেন্ডেন্সি, ইন্টারনাল টিম এটা রেডি করবে, একটা কাজ করার পরে আরেকটা কাজ করতে পারবেন, এটা আপনি না করেন তাহলে পরের কাজটা করতে পারবেন না। এটা হলো ইন্টারনাল ডিপেন্ডেন্সি হিসাবে ঠিক হচ্ছে। এই যে লিডস অ্যান্ড ল্যাগস, এবার দেখেন এখানে আমরা দুইটা জিনিসের এক্সাম্পল দেওয়া হয়েছে, লিডস আর ল্যাগ কি। দুইটাই হলো ধরেন আপনি ধরে নেন, আমরা বলি না যে এর লিড এত এর ল্যাগ এত, হ্যাঁ, তাহলে লিড আর ল্যাগটা কি এখন দেখেন। কমপ্লিট পাঞ্চ লিস্ট, এটা ওই যে আমার পিএম বুক দিয়েছে, তাই আমি এই এক্সাম্পলে আপনাদেরকে দেখাচ্ছি। পাঞ্চ লিস্ট বলে একটা জিনিস আছে, এটা আপনারা জানেন যে ধরেন স্পেসিফিকেশনের উপরে বেস করে বা আপনি এটা আপনার ড্রয়িং এর উপরে বেস করে আপনি একটা লিস্ট তৈরি করলেন যে এই কাজগুলা করার দরকার, আপনি করলেন। যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন আপনি আরেকবার রিভিউ করবেন যে আমার যে যে কাজগুলা করার কথা ছিল সব কাজগুলা কি করতে পারছে না পারে নাই, এরকম। তখন আপনি লিস্ট দিয়ে দেখবেন যে না এই কাজটা তো করা হয়নি, তাহলে ওইটা আপনি ওইখান থেকে বাদ দিতে পারেন বা ডিলিট করতে পারেন। এই যে লিস্টটা তৈরি করলে এটাকে বলা হচ্ছে পাঞ্চ লিস্ট আর কি। এই আগে বলতেছি কি দেখেন এইখানে দুইটা ফ্যাক্টরের, এটাকে কি বলা হচ্ছে যে আমরা যদি এটাকে বি ধরি আর এটাকে যদি এ ধরি, তাহলে বলেন তো এটার কি হবে। এখানে এ ফেজ বলা আছে, তাহলে কি হবে, কেউ একজন বলেন এটা। আগের সেকশনে বুঝছেন কিনা তাহলে বুঝতে পারবো আমি। মানে বি, এই বি এর সাথে কোনটা যাবে, এফ এস এর? মানে এটা হচ্ছে প্রথমে 5 লিস্টটা রেডি করতে হবে, 5 লিস্ট রেডি করার পরে আমাদেরকে সেকেন্ডে যে বিল্ডিং এর লিস্টের ওইটা কাজ শুরু করতে হবে, মানে একটা ফিনিশ আর একটা স্টার্ট। এক্স্যাক্টলি, আপনি প্রথমে ওইভাবে বলছেন, আবার উল্টা ভাবে বলতে পারেন যে বি শুরু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এ শেষ না হবে। দুইভাবেই বলতে পারেন, আপনি যেটা বললেন যে এ শেষ করতে হবে তারপরে বি শুরু করতে হবে, এটাও হতে পারে। আমরা প্র্যাকটিসটা রাখবো এইভাবে যে আপনি যেহেতু সাকসেসর আর প্রিডিসেসর, সাকসেসর আপনি করতে পারবেন না শুরু যতক্ষণ পর্যন্ত এইটা শেষ না হবে। গুড, থ্যাংক ইউ, আপনি এটা ভালোভাবে বলছেন, এটা হয়েছে। এইখানে 2 উইকস লেট বলছে, এই যে 2 উইকস লিড বলে দিতে আপনাকে, কি বলছে 2 উইকস লিড, মানে আপনাকে এইখানে 2 উইকস এর একটা ও আপনাকে টাইম বেঁধে দিছে, যে আপনার হাতে 2 উইকস টাইম আছে এটা করার জন্য। বুঝতে পারছেন, তার মানে হলো
বি কাজটা আপনি শুরু করতে পারবেন ওইটা শেষ করার 14 দিন বা 2 উইকস পর্যন্ত আপনি আপনার হাতে টাইমটা আছে। আপনি 14 দিনের মধ্যেও শুরু করতে পারেন, আবার 14 দিনের মধ্যে এটা আপনি 14তম দিনেও শুরু করতে পারেন বা ফার্স্ট ডেতেও শুরু করতে পারেন। এই যে আপনাকে একটা টাইম দিয়ে দিল, এখানে কিন্তু আপনার হাতে টাইম থাকলো এই কাজটা করার, এটা কি বলা হচ্ছে লিড, মানে আপনার হাতে 14 দিন টাইম আছে। ঠিক আছে, এটা 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 বুঝতে পারছেন তাহলে লিড কি? লিড হলো যে প্রিডিসেসর আর সাকসেসরের মধ্যে আপনাকে যে টাইমটা দেওয়া হচ্ছে এই টাইমটা আপনার হাতে আছে, এটা দিয়ে আপনি কাজটা করতে পারছেন। হ্যাঁ, এটাই হচ্ছে লিড। আর ল্যাগে এবার কি বলতে দেখেন, লেগে এডিট ড্রাফট আর রাইট ড্রাফট, তাহলে মনে করতে এটার কি, এটার কেউ একজন বলেন, এটাও সেম ভাবে বলেন। এই যে এস আছে, এস কার জন্য আর এস কার জন্য, দুইটা এস এস মানে কি, স্টার্ট টু স্টার্ট, তার মানে কি বলেন, এ কে একজন স্টার্ট বলেন এটা? হবে, তারপরে বি স্টার্ট হবে আর কি। এ স্টার্টের পরে বি স্টার্ট হবে। এ স্টার্ট করতে হবে তারপরে বি স্টার্ট করতে হবে, তার মানে কি এটা দিয়ে বলেন। এখানে তো বলছে রাইট ড্রাফট এডিট ড্রাফট, মানে আগে কি রাইট বললো? ড্রাফট করতে হবে, তারপরে এডিট ড্রাফট হবে, মানে হ্যাঁ, স্টার্ট হবে। তার মানে এটা হলো যে আমরা আগে ল্যাগে গেলাম না, এটা হলো যে ওই লজিক্যাল রিলেশনটা কি, আগে আপনাকে লিখতে হবে, তারপরে আপনাকে এডিট ড্রাফট করতে হবে। কিন্তু এখানে ও 15 ডেজ ল্যাগ বলছে, এটা দ্বারা কি বোঝালো, আপনাকেও বলছে ও আগে 15 দিন ধরে লিখবে, লিখার পরে আপনাকে ড্রাফট করতে দিবে। তাহলে আপনার হাতে 15 ডেজ ল্যাগ আসলে। আবার আরেকটা হতে পারে কি, প্রথম দিন লিখার পরে উনি আপনাকে দিতে পারে, তাই না? কিন্তু ওইটা দিলে হবে কি, ধরেন আপনার প্রিডিসেসর আর সাকসেসরের মধ্যে মানে প্যারালাল কাজ করতে গিয়ে মানে কমপ্লেক্সিটি তৈরি হতে পারে, এই জন্য তাকে ল্যাগ দিয়ে দিছে। 15 ডেজ ল্যাগ আছে এখানে, হ্যাঁ? যে আপনি 15 ডেজ পরে এটা করতে পারবেন। ক্লিয়ার? এটা এটা হলো লিড অ্যান্ড ল্যাগ। আমরা পরবর্তীতে আরো অনেকবার এটা নিয়ে কথা বলবো, হবে, তাহলে আপনি নুরি এখান ভাই, থেকে। জি, আচ্ছা, ওই আপনার লিডটা যেটা টাইম হলো 14 দিন বা 2 সপ্তাহ দিছে, এটা কি হলো এক্সাক্ট একদম 14 দিনের পরে করতে হবে বা 14 দিনের দিন করতে হবে, এই তো নাকি? না, হ্যাঁ, এরকম না যে 14 দিনের মধ্যেই করতে হবে, এটা হলো আপনার হাতে 14 দিন আছে। আমরা পরবর্তীতে ওই ডায়াগ্রাম গুলা দেখবো যে আপনার হাতে 14 দিন আছে। আপনি যদি মনে করেন আমি এই 14 দিন ঠিক আছে আমি আর দিয়ে কাজ শুরু করব না, তাও করতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমি 1 ডেজ পরে কাজ শুরু করব, তাও করতে পারবেন। এটা আপনার সেমটা উপরে ডিপেন্ড সেম কি করবে। লেগের বেলাও হবে? 15 দিন হ্যাঁ, লেগের বেলাও কি সেই টাইমটা থাকতেছে যে হ্যাঁ, 15 দিনের মধ্যে? লেগের বেলাতে কি হচ্ছে, আপনি কিন্তু ঘাটতিতে আছেন। আচ্ছা, হ্যাঁ, লিডে লিডে মানে কি, লিড হলো আপনার হাতে আছে, এটা পজিটিভ। আচ্ছা। পজিটিভ মানে হলো যে আপনার হাতে এই টাইমটা আছে, এই টাইমটা আপনি অন্য কোনো কাজেও ব্যয় করতে পারেন, ব্যয় করে পরবর্তীতে আপনি এইখানে ধরবেন। আর ল্যাগ মানে কি, অলরেডি আপনি ল্যাগিং এ আছেন, তার মানে ওটা ও, আপনাকে দ্রুত সলভ করতে হবে বা কাজ করতে হবে দ্রুত। ও আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, ওকে। এবার দেখেন প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই যে এটাকে বলা হচ্ছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমরা অ্যাক্টিভিটি পেয়েছি, পাই না? অ্যাক্টিভিটি গুলা কি কি এখানে কেউ বলেন তো? কেউ একজন বলেন এখানে অ্যাক্টিভিটি কোনগুলা? আমরা সবাই বারবার বললাম এ বি সি ডি, এটাই। এই যে যে হ্যাঁ, এ বি সি ডি ই এই এইচ যে এগুলা। এটা কি বলা হচ্ছে, এক একটা অ্যাক্টিভিটি। এ অ্যাক্টিভিটি একটা, বি অ্যাক্টিভিটি একটা, সি ডি ই, এই সি এভাবে দেওয়া আছে। এইখান থেকে শুরু করবেন। শুরু করার পরে এইখানে আমরা বলছিলাম না যে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, এখানে অ্যাট্রিবিউটস কোনগুলা বলেন তো কেউ একজন? অ্যাট্রিবিউটস বলছিলাম, অ্যাক্টিভিটির সাথে যেগুলা রিলেটেড, তাহলে এখানে অ্যাট্রিবিউটস কোনগুলা? স্টার্ট ফিনিশ, স্টার্ট 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 স্টার্ট, এই যে ফিনিশ স্টার্ট, ফিনিশ ফিনিশ, এটাকে বলা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস। আর একটা আছে যে লেড 15 ডেজ, এই যে লেড 15 ডেজ প্লাস 15 ডেজ। হ্যাঁ, তাহলে এইভাবে আপনি যখন প্রত্যেকটা অ্যাট্রিবিউটস অ্যাক্টিভিটি লিস্ট পেয়ে যাবেন, তখন এইখানে আপনাকে এইভাবে বসাতে হবে যে কোন কাজটা আগে বসাবেন, কোনটা কত দিনে করতে হবে, এটার আবার আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা ওই পরের ডায়াগ্রামে দেখবো, যে দেখবেন যে আমরা কেন এখানে এ বি সি এইভাবে সিরিয়ালি না দিয়ে এদিকে গেলাম।
কেন আমরা বি এর সাথে সি এর এখানে গেলাম। জাস্ট আপনারা এখন একটু একটা ডায়াগ্রাম হয়েছে এটা দেখে রাখেন যে অ্যাক্টিভিটি এর সাথে বি, বি এর সাথে আবার চলে গেছে ই তে, বি এর সাথে এখানে দুইটা হয়েছে, বি এর সাথে ই এর একটা রিলেশন হয়েছে, বি এর সাথে সি এর আবার আরেকটা রিলেশন হয়েছে, সি এর সাথে এইচ এর আছে, সি এর সাথে ডি এর আছে, এভাবে মাল্টিপল রিলেশনও হতে পারে। এই যে এই ডিপেন্ডেন্সি গুলা যদি আপনি ঠিকভাবে সর্ট আউট করতে না পারেন, না করতে পারেন, আপনার প্রজেক্ট দিলে হবে। হ্যাঁ, এইগুলা আপনাদেরকে ভালোভাবে পরে মেনে, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম। এখন দেখেন এখানে আমরা আরেকটা একটু দেখবো, আরেকটা এতে যাব, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন, এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন আরেকটা হচ্ছে আপনার আইটিটিও। এটা একজন পড়েন কেউ, যে কোনো একজন একটু জাস্ট হেল্প করেন যে এটা কি। আমি দেখতে পাচ্ছি না তো, নাহলে নাম ধরে বলতাম আর কি। আচ্ছা, আমি যদি অফ করে দিই তাহলে হয়তো বলতে পারবো। কে বলবেন, বলেন, উইলিংলি বলেন। আচ্ছা, আমি বলতেছি তাহলে। আচ্ছা বলেন, আচ্ছা, হ্যাঁ, ইনপুট হিসাবে তাহলে আমরা নিচ্ছি প্রজেক্ট আগে ম্যানেজমেন্ট বলেন প্ল্যান। যে এই আইটিটিওটার নাম কি। এটা হলো এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন। এস্টিমেট অ্যাক্টিভিটি ডিউরেশন এর কয়টা পার্ট? এর পার্ট হলো আপনার তিনটা পার্ট: ইনপুট, টেকনিক, তিনটা পার্ট, ইনপুট, টুলস এন্ড টেকনিক্স, টুলস, আউটপুট। টেকনিক মানে এন্ড আমরা আউটপুট। মানে এগুলা বারবার বলতেছি কেন, যেন সবাই এটাকে মানে আত্মস্থ করতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা এবার বলেন ইনপুট হিসাবে কি কি নিবেন আপনি। ইনপুট হিসাবে নিচ্ছি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ওর আন্ডারে প্রজেক্ট থাকতেছে ম্যানেজমেন্ট প্ল্যানটা কি এটা? এটা ওই যে আপনার আপনার শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান করবো আর স্কোপ বেসলাইন নিয়ে আসবো আর কি এখানে। এখানে আমি মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আর শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে ডিফারেন্সটা কি বলেন? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা হচ্ছে আপনার মাদার প্ল্যান। মাদার প্ল্যান, অলরাইট। হ্যাঁ, আর এই সাবসিডিয়ারি প্ল্যান হলো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের আন্ডারে আবার অনেকগুলা প্ল্যান থাকবে, থাকবে। ওয়ান বাই ওয়ান। এখানে যেমন দুইটা আছে, স্কোপ বেসলাইন, শিডিউল আর ম্যানেজমেন্ট শিডিউল প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যান। আর এই ডকুমেন্ট গুলা কি বলেন তো? প্রজেক্ট ডকুমেন্টস আছে হলো আপনার অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, এটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম আর কি। ওই যে যেটা হলো আপনার ওই ডায়াগ্রাম করে দেখাইলেন আপনি। রাইট রাইট। হ্যাঁ, তারপরে হ্যাঁ, আর একটা অ্যাক্টিভিটি লিস্ট থাকবে, এটাও দেখলাম কিছুক্ষণ আগে। অ্যাজাম্পশন লগ তো অনেক আগে দেখছি। লিসন লার্ন লেসন লার্ন, রেজিস্টার, এটা এটা একবার নতুন। বলছিলাম, মনে আছে কি এটা? কোনটা? লেসন লার্ন রেজিস্টার, এটা কি? এইটা বলছিলেন, এটা খেয়াল নাই আমার। এটা হলো কি যে আপনি যে প্রজেক্টটা করতে গেলেন, প্রজেক্টটা করতে গিয়ে সিগনিফিকেন্টলি কি ভালো এবং কি খারাপ আপনার কাছে অনুভূত হলো বা আপনি ফাইন্ড আউট করলেন, যেটা আপনার পরবর্তী কোনো প্রজেক্টে কাজে লাগতে পারে, সিমিলার টাইপও হতে পারে এক্সপেরিয়েন্সটা বা কাজে লাগবে। এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারে। তাহলে আপনি এটা একটা নোট ডাউন করে দিবেন। নোট Requirement। ডাউন আচ্ছা, করলে পরবর্তীতে প্রজেক্ট ম্যানেজার কাজ করবে। আপনি তো এই সবসময় যে এই সব প্রজেক্ট হ্যান্ডেল করবেন তা না, আপনার পরে অন্য কোনো প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন হতে পারে। সে তখন আগের প্রজেক্টের এই লেসন লার্ন দেখবে যে কি কি লেসন লার্ন ছিল, কি কি ভুল হয়েছে, কি কি বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লাই করছে। শুধু যে নেগেটিভটা এখানে ই করবে তা না, শুধু পজিটিভ করবে তাও না, নেগেটিভ পজিটিভ দুইটাই করবে, যেটার কারণে প্রজেক্ট ইম্প্যাক্টেড হয়েছে বা প্রজেক্ট বেনিফিটেড হয়েছে। এটা হবে যে আবার সবই না, মানে যেটা মোটামুটি আপনার হলো যে সিগনিফিকেন্টলি সবার কাছে এটা মনে হবে যে হ্যাঁ এটা আমাকে নোট করতে হবে। এটা পরবর্তীতে যখন আপনি প্রজেক্ট ক্লোজ করবেন, ক্লোজ করার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এই প্রজেক্টের লেসন লার্ন রেডি আছে কিনা। লেসন লার্ন যদি রেডি না থাকে আপনি প্রজেক্ট ক্লোজ করতে পারবেন না। মানে পারবেন না বলতে কি, আপনাকে মানে তখন ভালো প্রজেক্ট ম্যানেজার বলবে না যদি লেসন লার্নটা রেডি না করে আপনি প্রজেক্ট ক্লোজ করেন। তাহলে বোঝা গেছে? এবং জি এই জি জি। লেসন লার্নটা এই প্রজেক্টে থ্রু আউট দা হতে পারে। থ্রু আউট দা যদি কেউ নাও করে তাহলে আপনি প্রজেক্ট ক্লোজের আগে অবশ্যই করতে হবে। কেন করতে হবে? এটা একটা ডকুমেন্ট হিসাবে ওই অর্গানাইজেশনের ওপি এর মধ্যে থাকবে। হ্যাঁ, ওইটা নিয়ে পরবর্তীতে এই সেম রিলেটেড প্রজেক্ট, সেম টাইপের প্রজেক্ট যদি ওই অর্গানাইজেশন আবার হ্যান্ডেল করে, তাহলে তারা যেন এখান থেকে কোনো কিছু ইন্ডিকেশন পায়। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ধরেন কোন একটা খারাপ কিছু হয়েছিল, দেখলো যে আমার এটা চলতেছে জুলাই মাস, জুলাই মাসে ওনার 5 দিন টানা বৃষ্টির কারণে ওনার এই প্রজেক্টটা হ্যাম্পার হয়েছে। উনি যদি এই লিসন লার্নটা দেখে তাহলে বুঝতে পারে যে হ্যাঁ জুলাই মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাকে জুলাই মাসের এত তারিখ থেকে এত তারিখ আপনি
আপনি যেখানে ওয়েদার ফোরকাস্টিং থেকে দেখে নিতে পারেন যে এই বছরেও কি এরকম প্রবলেম হতে পারে কিনা, তাহলে আপনি ওই অনুযায়ী আগে থেকে কিন্তু একটা অ্যাকশন প্ল্যান সেট করতে পারবেন। হ্যাঁ, এইরকম। তারপরে থ্যাংক ইউ, হ্যাঁ বলেন তারপরে। তারপরে আছে মাইলস্টোন লিস্ট, মাইলস্টোন লিস্ট। হ্যাঁ, প্রজেক্ট টিম অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট টিম অ্যাসাইনমেন্ট। তারপরে প্রসেস ব্রেকডাউন স্ট্রাকচার রিসোর্স ব্রেকডাউন, এটা হলো মানে কি হ্যাঁ কি রিসোর্স লাগবে, যে লাগবে, ফিজিক্যাল রিসোর্স না হিউম্যান রিসোর্স না কি হিউম্যান রিসোর্স, এই ব্রেকডাউন। হ্যাঁ, রিসোর্স ক্যালেন্ডার্স, হ্যাঁ রিসোর্স ক্যালেন্ডার লাগবে। রিসোর্স রিকোয়ারমেন্টস, হুম, রিস্ক রেজিস্টার, রিস্ক রেজিস্টার। গুড। আর আপনার এন্টারপ্রাইজ পিএফ আর হলো ওপিএ তো থাকবে। অফিস হ্যাঁ। তো লাগতেছে। হুম, এবার টুলস এন্ড টেকনিকের মধ্যে এক্সপার্ট জাজমেন্ট লাগতেছে, হুম। অ্যানালগস অ্যানালগাস এস্টিমেটিং, এটা একটা অ্যানালগাস নতুন। এস্টিমেটিং এস্টিমেট আর করবেন প্যারামেট্রিক। আপনি যে, হ্যাঁ এস্টিমেট বলছে না, তাহলে হ্যাঁ হ্যাঁ এস্টিমেট করার টেকনিক এগুলা অ্যানালগাস, প্যারামেট্রিক, 3 পয়েন্ট মেট্রিক এস্টিমেটিং, বটম আর আপ বটম আপ এস্টিমেটিং, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তারপরে ডাটা অ্যানালাইজ অ্যানালাইসিসের থাকবে, মধ্যে, হ্যাঁ অ্যানালাইসিসের মধ্যে কি কি আছে দেখেন, অল্টারনেটিভ অ্যানালাইসিস, অল্টারনেটিভ অ্যানালাইসিস এন্ড রিজার্ভ হ্যাঁ রিজার্ভ অ্যানালাইসিস, এটা অ্যানালাইসিস, পরবর্তীতে আমরা দেখব। হ্যাঁ, তারপরে ডিসিশন মেকিং থাকবে আর মিটিং থাকতেছে। মিটিং থাকবে। আউটপুট কি কি পাবেন? আউটপুট থেকে পাচ্ছি হলো ডিউরেশন এস্টিমেটিং, বেসিস হুম, অফ এস্টিমেটিং, হুম। এস্টিমেটস, আর প্রজেক্ট ডকুমেন্টস আপডেট থেকে আবার ওই যে ইনপুট থেকে আসতেছে অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউটস, অ্যাজাম্পশন লগ, লিসন লার্ন লেসন লার্ন রেজিস্টার রেজিস্টার, এখানে দেখেন লেসন লার্ন রেজিস্টার আপডেট হতে পারে। আবার হ্যাঁ, আসছে। হ্যাঁ হ্যাঁ আবার হতে আপডেট। পারে। আবার এটা হলো যে আপনি কিন্তু এই পিএম বুক কিন্তু আপনাকে বলতেছে ইটস এ স্ট্যান্ডার্ড, ইটস নট লাইক দ্যাট আপনাকে এটাই ফলো করতে হবে, এখানে কিন্তু টেইলরিং করার সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা আপনি মনে করলেন যে আপনার ওই প্রজেক্টের জন্য আপনি এই ডকুমেন্টে সবগুলা ডকুমেন্ট আপনার দরকার নাই, এখান থেকে আপনি 3টা ডকুমেন্ট বাদ দিয়ে দিলেন, বা এই 3টা বাদ দিয়ে অন্য যে 3টা রেলিভেন্ট সেই 3টা রাখলেন, সবই যে রাখতে হবে এরকম না। তবে তারা একটা স্ট্যান্ডার্ড ফলো করছে, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি কেউ যায় তাহলে তার মিস হওয়ার কোনো চান্স থাকবে না, বা প্রজেক্টের অর্গানাইজড ওয়েতে সে শেষ করতে পারবে, এটাই। কিন্তু আপনি টেইলরিং করতে পারবেন, মানে আপনি আপনার মতন করে করতে পারবেন। আচ্ছা, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেমন ফ্যাক্টরস কনসিডার হয়নি, আপনাকে এই ফ্যাক্টর গুলাকে কনসিডার করতে হবে। সেটা কি? ল অফ ডিমিনিশিং রিটার্নস, এটা একটা সুন্দর শব্দ, আপনি দেখেন ল অফ ডিমিনিশিং রিটার্নটা কি। এদিকে আউটপুট হবে আর এদিকে ইনপুট, মানে আপনি যত ইনপুট দিবেন, ইনপুট বাড়ালে আউটপুট বাড়তে থাকবে, এটা কিন্তু সব সময় সত্য না। ইনপুট দিলে আউটপুট হবে, এটা কিন্তু মানে জেনারেল সেন্সে এটাই মনে হয়, তাই না, যে আপনি যদি ইফোর্ট দেন তাহলে তো ইফোর্টের এগেইনস্টে আপনার একটা আউটকাম তো আসবে, আসবে না? তো দেখেন এখানে বলতেছে যে আপনি যদি ইনপুট রাইজ করেন, 0 থেকে আপনি বাড়াচ্ছেন ইনপুট, আপনার আউটপুটও বাড়ছে, আউটপুটও বাড়ছে, আউটপুটও বাড়ছে, একদম অপটিমাম লেভেলে চলে গেছে। দেখেন পয়েন্ট অফ ম্যাক্সিমাম ইয়েল্ড, এইখানে যাওয়ার পরে সে ডিক্রিজ করছে, তাহলে এটা কি বলা হচ্ছে যে ডিমিনিশিং রিটার্নস, মানে আপনি কোনো কোনো সময় ইনপুট দিলেও আর আউটপুট তখন লো হতে থাকবে, এইটা কি বলা হচ্ছে ডিমিনিশিং রিটার্ন। এরপরে আবার দেখেন বলতেছে যে এই পয়েন্টের পরে, সরি এটা হয়ে গেল, এই পয়েন্টের পরে দেখেন আপনার কিন্তু নেগেটিভ রিটার্ন হচ্ছে, মানে তখন আপনি ইনপুট দিলেও সে নেগেটিভ আপনাকে ভ্যালু দিচ্ছে, তার মানে কি আপনি লসে পড়তেছেন। এটার একটা ছোট্ট উদাহরণ যদি আপনাদের দিই, ধরেন আমরা অফিস শুরু করি কয়টায়? অফিস শুরু করি 9টায় বা 10টায় বা 8টায়, যে যখন করেন। তাহলে অফিস শুরুর টাইমের যে আপনার ইফিসিয়েন্সি, 2টা 3টার পরে ওই ইফিসিয়েন্সি কি আর থাকে? বলেন এনার্জি আপনার লস করে। এনার্জি লস করে। তখন যদি আপনাকে ফ্রুক্টোজ ডেক্টোজ যাই খাওয়াক না কেন, তারপরেও কিন্তু আপনার ওই সকাল 8টা 10টা 9টায় যে ইফিসিয়েন্সি আপনার কাছ থেকে আসছে, ওই টাইমে কিন্তু এই ইফিসিয়েন্সি আর আসবে না। তার মানে কি, আপনি যতই ওই সময় এফোর্ট দেন না কেন, আপনার তখন আস্তে আস্তে কিন্তু নেগেটিভ রিটার্ন আসা শুরু করবে। যে কারণে আপনি দেখবেন ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশনে কিন্তু 8 ঘন্টার বেশি কাজ করাতে চায় না। হ্যাঁ, বা আপনাকে লং টার্ম সিটিং দিতে চায় না। লং টার্ম সিটিং দেওয়া মানে আপনার মনে হচ্ছে যে কাজ বাড়তেছে, কিন্তু আলটিমেটলি আপনার অর্গানাইজেশন কিন্তু লুজার হচ্ছে বিভিন্ন দিক দিয়ে। আপনাকে ধরেন আপনাকে বেশি এক্সট্রা ওয়ার্ক করতেছেন, এর জন্য টাকা দিতে হচ্ছে, আপনার ইউটিলিটি তারপরে আদার্স এক্সপেন্ডিচার এখানে অ্যাড হচ্ছে,
আপনার ইফিসিয়েন্সি ডে বাই ডে কমতেছে। আপনি যদি সপ্তাহে একদিন এভাবে কাজ করেন, দ্যাটস এনাফ। বাট যদি 7 দিনে আপনাকে এভাবে কাজ করতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি একটা টাইম পরে গিয়ে আপনার ইফিসিয়েন্সি কিন্তু দিনকে দিন কমতে থাকবে। হ্যাঁ, তো ওইটাই এখানে বলতেছে যে ল অফ ডিমিনিশিং। এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? যে এটা আমি এটা দিয়ে বুঝালাম যে আপনার যত ইনপুট দেন না কেন, ইনপুট দিলে আউটপুট আসতে পারে, কিন্তু কোনো এক সময় নেগেটিভ আউটপুট আসা শুরু হতে পারে। তাহলে এগুলা বিভিন্ন ফ্যাক্টরের উপরে বেস করে হতে পারে। ওই উদাহরণটা আপনি মনে রাখবেন যে আপনি জোর করে আপনার প্রজেক্টের টিমকে কাজ করায় নিচ্ছেন, দেখা গেল কাজের কাজ কিছু হচ্ছে না। অতএব অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে এটা কিন্তু কনসিডার করতে হবে এবং এটা ভালো করে চেক করতে হবে। এটা যদি না করেন তাহলে কাজ আপনার প্রজেক্টের টিম কাজ করবে কিন্তু আউটপুট আসবে না। নাম্বার অফ রিসোর্স আপনাকে অবশ্যই দেখতে হবে যে নাম্বার অফ রিসোর্স আপনাকে বাড়াবেন কমাবেন কিরকম করবেন। বা অনেক সময় দেখা যায় যে আপনি পাওয়ার জন্য, আপনি বেনিফিট পাওয়ার জন্য ধরুন মনে করলেন যে আপনি মাল্টিপল রিসোর্স এখানে ডিপ্লয় করলেন। মাল্টিপল রিসোর্স খালি ডিপ্লয় করলে হবে না, মাল্টিপল রিসোর্স ডিপ্লয় করার পরে ওটা কিন্তু আবার মেনটেনেন্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি হাইয়েস্ট আউটপুট ওখান থেকে নিতে পারবেন না। কারণ ধরেন আপনি এক কাজের জন্য 3 জনকে অ্যাসাইন করে, এখন 3 জনকে আপনার মনিটর করতে হবে কে কোন টাইমে করবে, ওভারল্যাপিং হচ্ছে কিনা, কেউ কোনো ধরনের কমপ্লেক্সিটির মধ্যে আছে কিনা। এই যে একজনের ক্ষেত্রে কম ছিল, 3 জনের ক্ষেত্রে কিন্তু আপনার বেশি হয়ে গেল। এই জন্য নাম্বার অফ রিসোর্স কিন্তু আপনাকে এস্টিমেট করতে হবে প্রপারলি। টেকনোলজিকে আপনার অ্যাডভান্স টেকনোলজি ডিপ্লয় করতে হবে। আপনার যে প্রোডাকশন হাউস বা আপনার যে রিসোর্স যে প্রোডাক্ট ওটার উপরে বেস করে কি ধরনের টেকনোলজি ডিপ্লয় করা হয় ওটা আপনাকে এইখানে একটা দেখা যাচ্ছে মোটিভেশন স্টাফ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা এটা শুনছেন কিনা আমি জানি না, আগে যে স্টুডেন্ট সিনড্রোম, স্টুডেন্ট সিনড্রোম বলে একটা কথা আছে। এই যে এখান থেকে ইজিলি বুঝতে পারবেন। দেখেন স্টুডেন্ট সিনড্রোমটা কি। স্টুডেন্ট সিনড্রোম মানে হলো যে স্টুডেন্টরা সব সময় কি করে জানেন, আপনি যখন টাইম দিবেন ডেডলাইন শেষ করবেন, ও ডেডলাইনের একদিন আগে যাই কাজ করবে, করে ওভার দ্য নাইট কাজ করে ডেডলাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, না হলে দেখা যাচ্ছে অনেক সময় স্লো করে দিবে। আমরা সবাই এটার সাথে ফেস করছি। আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে, দেখবেন যে আপনি দিন শেষে সারাদিন করতেছেন না, ওই ডেডলাইনের আগে গিয়ে যে আপনি পড়া শুরু করলেন, একদম 24 ঘন্টা করলেন, করে দেখা গেল ডেডলাইন মিট করলেন অথবা ডেডলাইন মিট করতে পারলেন না। এই যে একটা সিনড্রোম, এটাকে বলা হচ্ছে স্টুডেন্ট সিনড্রোম। এরকম আপনার প্রজেক্টেও হতে পারে। প্রজেক্ট ম্যানেজারের প্রজেক্ট টিমগুলা কি করতে পারে, আরে এই কাজ তো ইজি কাজ, করবো না করতে করতে দেখা গেছে যে দিন চলে আসছে, তখনও তাদের কাছে আর সময় নাই। তারা তাড়াতাড়ি করে তারা কি করলো, তাদের ডেডলাইনটা মিট করলো, তখন কি হবে, প্রজেক্টের কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু ডিক্রিজ করবে। কিন্তু ওটা যদি আপনি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ সেগমেন্ট আকারে করতেন, তাহলে কিন্তু আপনার এ ধরনের কোনো প্রবলেম ইস্যু রেজ করতো না, ডেডলাইনের আগেই আপনি এটা কাজটা কমপ্লিট করতে পারতেন। তাহলে স্টুডেন্ট সিনড্রোম যদি আপনি ইউজ করেন, ওইটা কি স্টুডেন্ট সিনড্রোম বলতেছে অথবা প্রোক্রাস্টিনেশন বলতেছে। প্রোক্রাস্টিনেশন মানে হলো যে আপনাকে ডেডলাইন দিয়ে দিছে, ওই ডেডলাইনের মধ্যে আপনি এটা করতেছেন কিনা বা করতে পারতেছেন কিনা, এটা কি বলতেছে। এই যে এস্টিমেট করতে গেলে, ডিউরেশন এস্টিমেট করতে গেলে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, আদারওয়াইজ আপনি এগুলাকে মেনটেন করতে পারবেন না। অ্যানালগাস এস্টিমেটিং আমরা এটা দেখি যে আপনারা এইগুলা দেখে নিন, আমি যা শুধু উপরেরটা বলতেছি। অ্যানালগাস মানে আপনাকে কি, নামটা দেখেই বুঝতে পারতেছেন, মানে অন্যটার সাথে অ্যানালজি করতে হবে, কম্পারিজন করতে হবে। মানে ধরেন আপনি এখন যে প্রজেক্ট করতেছেন, সেম টাইপের প্রজেক্ট এর আগে একটা করছেন, তাহলে ওই প্রজেক্ট থেকে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এই টাইপের প্রজেক্ট অর্গানাইজেশন আগে হয়েছে কিনা। আপনি করলেন, আপনি একটা সিমিলার প্রজেক্ট ফাইন্ড আউট করলেন, এরপরে ওই প্রজেক্ট থেকে ডাটা কালেক্ট করতে হবে, কি কি ডাটা আপনি ওই প্রজেক্টে ইউজ হয়েছে। ওই যে লেসন লার্ন থেকে নিতে পারেন, প্রজেক্টের যে বিভিন্ন বুকস আছে বা ফর্ম আছে ওগুলা থেকে ডাটা কালেক্ট করতে পারেন। এবার আপনি কম্পেয়ার করবেন ভ্যারিয়েবল গুলা, আপনার ওই প্রজেক্টের ডাটা আর এই প্রজেক্টের ডাটাগুলোর সাথে আপনি কম্পেয়ার করবেন। এরপরে আপনার টাইম এস্টিমেট করবেন যে ওইটা করতে ওইখানে এতদিন লাগছিল, তাহলে আমারও সিমিলার টাস্ক এই প্রজেক্টে করতে হবে, এটাও আপনি ধরে নিলেন যে এটা এস্টিমেট এতদিন হবে। তারপরে ডিটারমাইন দ্য ভ্যালু। মোট কথা আগের একটা সেম প্রজেক্টের ডাটা বা ওইখানকার যে যে জিনিসগুলা ইউজ করা হয়েছিল ওইগুলাকে কম্পেয়ার করে আপনার নতুন প্রজেক্টের যে আপনি যদি এস্টিমেট করেন, সেটাকে বলা হচ্ছে অ্যানালগাস এস্টিমেটিং।
আরেকটা প্রজেক্টকে আপনি কেপিআই হিসেবে ধরে আপনি নতুন প্রজেক্টের যদি ডাটা ফাইন্ড আউট করেন বা এস্টিমেশন করেন, এটাকে বলে অ্যানালগাস এস্টিমেটিং। আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিন। এবার দেখেন প্যারামেট্রিক এস্টিমেটিং। প্যারামেট্রিক মানে কি? প্যারামিটার বেসড, বিভিন্ন প্যারামিটার এখানে ইউজ হতে পারে। সেটা কি হতে পারে, যে ধরেন ম্যান ডে হতে পারে, ফিট হতে পারে, বা আপনি এই কস্ট এটা হয়েছে, মানে বিভিন্ন একটা প্রজেক্টে তো শুধু এক টাইপের প্যারামিটার কাজ করে না। যেমন এখানে বলতেছে দেখেন যে কস্ট, বাজেট, তারপরে ডিউরেশন, বা আপনি এই 1 ফিট কাজ করতে গিয়ে আপনার এতটুকু টাকা খরচ হয়েছে, তাহলে ওই রকম প্রজেক্ট আপনার এখানে এক এক 1 মিটার করতে গিয়ে কত টাকা খরচ হবে, 1 ফিট করতে গিয়ে কত টাকা খরচ হবে, এরকম প্যারামিটার বেসড। প্যারামিটার ধরে ধরে আপনি, যেমন এখানে দেখেন বলতেছে যে 1000 মিটার করতে তার 40 ঘন্টা ব্যয় হয়েছে, হ্যাঁ, ডিভাইডেড বাই 25 মিটার আওয়ার। এইভাবে টেকনিক করে করে প্যারামিটার গুলা ধরে ধরে আপনি যদি আপনার প্রজেক্টের আর একটা প্যারামিটারকে আপনি এস্টিমেট করেন, তাহলে সেটাকে বলতেছে প্যারামেট্রিক এস্টিমেশন। হ্যাঁ, এই স্টেপ গুলা দিয়ে দিছে, হাউ টু ডু প্যারামিটার এস্টিমেশন, আইডেন্টিফাই প্রজেক্ট অ্যাক্টিভিটিস, তারপরে বলতেছে গ্যাদার হিস্টোরিক্যাল ডাটা ফ্রম সিমিলার প্রজেক্ট, আর একটা প্রজেক্টের ডাটা থেকে আপনি ডাটা গ্যাদার করবেন, আইডেন্টিফাই প্যারামিটার, ওই প্রজেক্টে কি কি প্যারামিটার ইউজ করা হয়েছে, পার প্যারামিটারে ইউনিট কস্ট কত ছিল, ওইটা আপনি ফাইন্ড আউট করবেন, করে আপনার এই প্রজেক্টের এই প্যারামিটার গুলা বসায়, ভ্যালু বসায়, এখান থেকে আপনি এই প্যারামিটার এস্টিমেটিং করতে পারেন। এখানে একটা ফর্মুলা ইউজ হচ্ছে, সবসময় এই ফর্মুলা মেনটেন হবে এরকম না, তবে আপনি ওই যে এটা একটু মানে হিস্টোরিক্যাল ডাটার উপরে বেস করে করা হয়, এটা ইফিসিয়েন্সি খুব মানে আপনার হবে যে প্যারামিটারের উপরে বেস করে করে করা হয়, ফলে এটা অ্যাকুরেট হয় অনেক সময়। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। মানে প্যারামিটার বেস বলতে আবার বোঝাচ্ছি যে পার ইউনিটে ওইখানে কত কস্ট হয়েছে, আর এই প্রজেক্টে পার ইউনিটে কত কস্ট হবে, ওইটা আপনি ওই প্রজেক্ট থেকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। এটা হচ্ছে প্যারামিটার এস্টিমেটিং। 3 পয়েন্ট এস্টিমেটিং। 3 পয়েন্ট এস্টিমেটিং মানে হলো 3টা পয়েন্ট আছে এখানে, দেখেন যে অপটিমিস্টিক, মানে আপনি আশা করতেছেন যে এই মানে আপনি ধরে নিলেন যে এই প্রজেক্টের কস্ট হলো এটা, মোস্ট লাইকলি, মানে এটা মোস্ট লাইকলি, আরেকটা আছে, আরেকটা হলো পেসিমিস্টিক। পেসিমিস্টিক এত হতে পারে। 3টা ক্রাইটেরিয়া, মোস্ট লাইকলি, অপটিমিস্টিক, পেসিমিস্টিক। তাহলে এখানে আবার 2টা মানে টাইপ আছে, ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন বলে, মানে সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ। 3টা যোগ করে আপনি 3 দিয়ে ভাগ দিলে যে ভ্যালুটা পাবেন সেটাকে একটা বলা হচ্ছে, এটা হলো ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। আবার মোস্ট লাইকলি যেটা, সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছে, তাহলে এই 4 আর দেখেন 2, তাহলে 4 আর 2 6, তাহলে এই 6 দিয়ে আপনি অ্যাভারেজ করলে যে ভ্যালুটা পাবেন সেটা আর একটা হতে পারে 3 পয়েন্ট এস্টিমেটিং। হ্যাঁ, তাহলে 3টা জিনিস এখানে মনে রাখবেন, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমেট্রিক। এরকম ম্যাথ দিতে পারে, ছোট ছোট ম্যাথ, যে আপনার অপটিমিস্টিক ভ্যালু এত, মোস্ট লাইকলি এত, তাহলে পেসিমেট্রিক হচ্ছে ভ্যালু এত, তাহলে তখন আপনার 3 পয়েন্ট এস্টিমেশন ভ্যালুটা কত হবে। তখন আপনি যদি এইটাতে করেন, তাহলে 3টা দিয়ে যোগ করে আপনি 3 দিয়ে ভাগ করে যে ভ্যালুটা হবে সেটা বলবেন, অথবা যদি বেটা ডিস্ট্রিবিউশন করেন তাহলে এই যে মোস্ট লাইকলি যেটা, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে বাদ বাকি 2টা যোগ করে 6 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আপনি এটা হয়ে যাবে। এরপরে বলতেছে কি বটম আপ এস্টিমেটিং। বটম আপ এস্টিমেটিং মানে হলো যে দেখেন আপনি নিচের দিক থেকে শুরু করবেন, 1 বাই 1, মানে আপনার নিচের দিকে বলতেছে কি, এই যে আপনি প্রথমে ব্রেক ডাউন করছেন, এইভাবে ব্রেকডাউন, এটা এটা, আবার আপনি এখানে চলে গেছেন, এটা এটা এটা, আবার এখানে যান, এটা এটা, এভাবে আপনি একদম চলে গেলেন, দিয়ে এখন বলতেছেন যে এইটা করতে গিয়ে আপনার কত খরচ হচ্ছে, এটা করতে গিয়ে খরচ হচ্ছে কত, এই 2টা নিয়ে গিয়ে আবার এখানে নিয়ে গেলেন, এখানে গিয়ে এটা করতে কত খরচ সেটা যোগ করলেন, এদিক থেকে এটা খরচ কত হয়েছে, এটা খরচ কত হয়েছে, এটা খরচ কত হয়েছে, এই যে এইভাবে আপনি শিডিউল করলেন, বা এটা করতে কতদিন হয়েছে, এটা করতে কতদিন লাগছে, এটা করতে কতদিন লাগছে, তারপরে 2টা যোগ করে এটা একটা ভ্যালু আপনি বের করলেন। এই যে এইভাবে বটম থেকে করে করে আপনি আসতেছেন, এটা সব থেকে পারফেক্ট, কিন্তু খুব ব্যয় মানে ব্যয় সাপেক্ষ হয় আর কি। এটা এটা ব্যয়বহুল হবে, কিন্তু পারফেকশন এটাতে খুব ভালো হয় আর কি। এটা কি বলা হচ্ছে বটম আপ এস্টিমেটিং। আর আরেকটা বলতেছে কি দেখেন টপ ডাউন এস্টিমেটিং। টপ ডাউন এস্টিমেটিং মানে হলো বার্ড ভিউ। বার্ড ভিউ মানে বলে কি, যে আপনি ধরেন যদি ড্রোন চালু করেন, আপনি ড্রোন দেখলেন বা উপর থেকে দেখলেন,
প্রজেক্টটাকে আপনি দেখলেন, দেখে ওইখান থেকে অ্যাজাম্পশন করে করে আপনি ভ্যালুগুলা এস্টিমেট করলেন, তখন এটা একটা আইডিয়া পাবেন। কিন্তু টপ ডাউন এস্টিমেশনের পারফেকশনটা একটু লো হয়, যেহেতু আপনার উপর থেকে আপনি দেখতেছেন, দেখা গেলো কোনোটা স্কিপ হওয়ার চান্স থাকে, কোনোটা মিসিং হতে পারে, বা কোনোটা দেখা গেলো মাল্টিপুল টাইম আপনি কাউন্ট করতে পারেন, কোনোটা বাদ দিতে পারেন। এই জন্য বলা হচ্ছে যে বার্ড সাইজ এটার এস্টিমেশন টেকনিকটা একটু মানে এর থেকে পারফেক্ট না আর কি। তাহলে পারফেক্ট কোনটা? বটম আপ এস্টিমেট। এই হলো আপনাদেরই কম্পারিজন গুলো আছে, এগুলো আর আপনি একটু দেখে নিয়েন আর কি। এরপরে ডাটা অ্যানালাইসিস আমরা বলছিলাম যে অল্টারনেটিভ অ্যানালাইসিস হচ্ছে কি, ধরেন যে কোনো কাজের আমরা বলি না যে আমি এই কাজটা শুরু করছি, আমি যদি এটা করতে না পারি তাহলে আমার অল্টারনেটিভ কি হবে, সবসময় আপনাকে অল্টারনেটিভ সলিউশন খুঁজতে হবে। যে আপনি এই কাজটা করতেছেন, এই কাজটা যদি না হয় তাহলে আমার অল্টারনেটিভ কি, এই যে এইভাবে যে একটা অ্যানালাইসিস করে কম্পেয়ার করে আপনি একটা অল্টারনেটিভই বের করতেছেন, এটা কি বলা হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। আর রিজার্ভ অ্যানালাইসিস কোনটা? আমরা বলছিলাম যে রিজার্ভ অ্যানালাইসিস হচ্ছে যে একটা কাজ আপনি করলেন, ধরেন একটা টাস্ক, এই টাস্কের জন্য আপনি ধরে নিলেন যে আপনার 10 টাকা খরচ হবে। এখন এই 10 টাকার এগেইনস্টে আপনার কিছু রিস্ক আইডেন্টিফাই হতে পারে। আমরা আবার এটা যদি আসি, এটা অ্যাক্টিভিটি গুলো আবার আমরা দিচ্ছি, এটা এগুলো হলো অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তাহলে এখন বলতেছে যে এইটা করতে গিয়ে আপনার কত টাকা খরচ হচ্ছে, ধরেন এই কাজটা শেষ করতে 10 টাকা খরচ হবে। আর এখানে বলা আছে এখানে একটা রিস্ক আছে, এই রিস্কটা ইন ফিউচার আসতেও পারে নাও পারে, কিন্তু আসুক বা না আসুক আপনাকে কিন্তু এই রিস্কের এগেইনস্টে একটা টাকা ধরতে হবে, যে 1 টাকা আমার এখানে খরচ হতে পারে, এখানে 1 টাকা খরচ হতে পারে, এখানে 1 টাকা, এখানে 1 টাকা বা 2 টাকা। এভাবে এই যে রিস্ক গুলো আলাদা আলাদা ভাবে যোগ করে একটা প্রজেক্টের আপনি কন্টিনজেন্সি রিজার্ভ বলে, হ্যাঁ, এই এরকম ভাবে আপনি রিজার্ভ গুলা এক জায়গায় করে আপনাকে বাজেটের সাথে ডিক্লেয়ার করতে হবে যে এটা আমার কন্টিনজেন্সি রিজার্ভ হিসেবে আছে। এই যে অ্যানালাইসিস গুলো করতেছেন এটা কি বলা হচ্ছে রিজার্ভ অ্যানালাইসিস। এই রিজার্ভ অ্যানালাইসিস নিয়ে আমরা আমাদের কস্টের মধ্যে আরো দেখব বেশি পরিমাণে। ডিউরেশন এস্টিমেট, এগুলো আমরা করলাম কোন কোন সেকশনের উপরে বেস করে আমরা আমাদের ডিউরেশনটাকে এস্টিমেট করলাম। ওটা আমরা দেখলাম যে এই যে কমন চ্যালেঞ্জেস, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি, ডিপেন্ডেন্সি থাকতে পারে, ওভার অপটিমিজম হতে পারে, ল্যাক অফ হিস্টোরিক্যাল ডাটার উপরে হতে পারে। আর বেসিস অফ এস্টিমেট কি, মানে কোন কিসের উপরে বেস করে আপনি এস্টিমেটটা করলেন, সেটাই হচ্ছে বেসিস অফ এস্টিমেট। এগুলো আপনারা একটু দেখে নিন। আর একটা বলা হচ্ছে ডেভেলপ শিডিউল। আমরা আর এই দুইটা আছে, আপনাদের কি আর ধৈর্য আছে বলেন? আরো 3-4 পেজ আছে, কিন্তু এটা আমার মনে হয় পরের নেক্সট ক্লাসে দেখলে ভালো হয়। আমার মনে হয়, হ্যাঁ, কারণ অনেক বেশি হয়ে গেছে সবার এখন এটা আমাদের থেকে কোনো সমস্যা নাই, তবে আপনাদেরকে তো আবার অ্যাবজর্ব করতে হবে আর কি। আমার মনে হয় এটা নেক্সট দিন করলে ভালো হয় আর কি। আচ্ছা, এই যে আমরা গোথরো করলাম, কারোর কোনো কি মানে জাস্ট 1-2 মিনিট 5 মিনিটের মধ্যে কোনো কোশ্চিন আছে কিনা, যে এটা আমি বুঝি নাই ভালো, আরেকবার একটু বললে ভালো হয়। এখানে একটা টাস্ক ছিল রিস্ক রেজিস্টার, এটার কাজটা একটু কি বলতেন? ও, রিস্ক রেজিস্টার, গুড, ভালো কোশ্চেন করছেন, কারণ ওটা আমরা ওখানে বলি না। হ্যাঁ, রিস্ক রেজিস্টার হচ্ছে কি, যে আপনি ওই যে আমরা এই কেবলই আমরা এটা নিয়ে আলোচনা করলাম, আপনি একটা কাজ আইডেন্টিফাই করলেন, যে একটা কাজ পাইলেন, এই কাজের আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই কাজের এগেইনস্টে কোনো রিস্ক আছে কিনা। ধরেন আপনি এখন একটা সফটওয়্যার করবেন, তাহলে এই সফটওয়্যারের কোনো রিস্ক আছে কিনা আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে। এটা রিস্ক যদি পান যে হ্যাঁ এই সফটওয়্যারটা যে আমি করতেছি এটার রিস্ক আছে, এই রিস্ক কি রিস্ক, ধরেন এটা হলো যে আপনার লিগাল ইস্যু থাকতে পারে, গভর্নমেন্টের দিক থেকে আপনার একটা প্রবলেম হতে পারে, বা আপনার কোম্পানির ভিশন মিশনের সাথে যাচ্ছে না, এরকম হতে পারে, বা আরো অন্য বিভিন্ন রিস্ক থাকতে পারে আর কি। যে এই রিস্ক গুলো আপনি আইডেন্টিফাই করবেন, সেটা আপনি প্রজেক্ট ম্যানেজার, টিম মেম্বার সবাই এক জায়গায় বসে রিস্কটা আপনি আইডেন্টিফাই করলেন। এই রিস্ক যে সবসময় ট্রিগার করবে, নট লাইক দ্যাট, মানে আপনি রিস্ক লিখলেন কিন্তু এটা দেখা গেল যে প্রজেক্ট যখন এক্সিকিউশন করছেন ওই রিস্ক আর আসে নাই, না আসলো আপনি তখন ওইখানে ওই রিস্কের পাশে আপনি স্ট্যাটাস দিয়ে ওটাকে করে দিন, ইনঅ্যাক্টিভ করে রাখবেন। এই যে রিস্ক গুলা ফাইন্ড আউট করা, যে রেজিস্টারটা মেনটেন করা, ওইটাকে বলা হয় রিস্ক রেজিস্টার। গুড। আর কারোর কোনো? রিসোর্স ক্যালেন্ডারটা কি হবে? হ্যাঁ, রিসোর্স ক্যালেন্ডারটা মানে হলো যে আমরা ওই যে
এই পরে আগামীকালের ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে এটা দেখাতে পারবো ভালো, যে এখানে আছে মনে হয় রিসোর্স ক্যালেন্ডার। এই যে এটা হলো রিসোর্স ক্যালেন্ডার। রিসোর্স ক্যালেন্ডার গুলা দেখেন এখানে কি বলা আছে, আপনার কয় টাইপের রিসোর্স আছে, এই রিসোর্স গুলাকে আপনি কিভাবে মেনটেন করবেন। মানে এই যে কালার দিয়ে বোঝা যাচ্ছে যে এই রিসোর্সের ভ্যাকেশন আছে এই টাইমে, এ কি বলছে ওয়ার্কিং অন অ্যানাদার প্রজেক্ট, এই ব্যক্তি 2 উইকস থেকে 3 উইকস এর মধ্যে ওই আপনার প্রজেক্টে থাকবে না, ও আরেকটা প্রজেক্টে কাজ করবে। মানে ওই অর্গানাইজেশনে অনেকগুলো প্রজেক্টই হয়, সে হয়তো এক্সপার্ট, 2 প্রজেক্টই তার দরকার। এই যে এইভাবে আপনাকে একটা ক্যালেন্ডার মেনটেন করতে হবে, না হলে তো দেখা যাচ্ছে আপনার যখন দরকার তখন তো আপনি এই প্রপার রিসোর্স পাবেন না। এই জন্য বিভিন্ন ক্যালেন্ডার ইউজ করে, যেমন উপরে দেখেন প্রজেক্ট ক্যালেন্ডার ইউজ করা হচ্ছে, রিসোর্স ক্যালেন্ডার আমরা আগামী দিনে দেখবো। আর কোনো কিছু? ওকে, থ্যাংক ইউ। যদি কারো কোনো কোশ্চিন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আমি এটা দিয়ে দিব, আপনার একটু কাইন্ডলি একটু দেখে আসতে হবে। হ্যাঁ, একটু না দেখলে আপনাদের জন্য এটা কঠিন হবে। যত আপনি দেখবেন না, যদি দিনেরটা দিনে দেখতে পারতেন তাহলে কিন্তু ইজি আপনার জন্য সুবিধা হতো আর কি। হ্যাঁ, আমরা দেখি এখন ফখরুল ভাই কি আছেন আমাদের সাথে না?